আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই আশা করি। আচ্ছা, আপনাদের আজকে তো হঠাৎ করেই এই ক্লাসটা একটু অ্যাসাইন হয়ে গেল। তো আপনাদের মনে হয় এর আগের সেশনটা বোধহয় সন্ধ্যা থেকে যেটা হওয়ার কথা, বোধহয় টিচার কোনো কারণে আসতে পারেন না। তাহলে স্যার বোধহয় বলেছে যে আমি আইটি ক্লাসটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, let's start the first important. Let's get started. Just take this back up. ওকে, স্লাইড দেখা যাচ্ছে আশা করি। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। সো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা সেগমেন্ট 5 শেষ করেছিলাম। তো আমাদের যে সেগমেন্ট 6 এর অল্প কিছু বাকি ছিল, সেগমেন্ট 6 এর কিছু আলোচনা, তো সেগমেন্ট 6 টা হলে মোটামুটি শেষ হয়ে যাবে। তো ভালো হলো আজকে ক্লাসটা ইমিডিয়েটলি পেয়ে যাওয়াতে। তো আমরা সেগমেন্ট 6 টাকে আজকে আলোচনা করে ফেলবো ইনশাআল্লাহ। হুম। আর সেগমেন্ট 6 এ মেইনলি হচ্ছে ইনফরমেশন সিস্টেম অডিট। সো এইটা আমি জাস্ট দুটো ভাগে ভাগ করে কভার করবো। হোপফুলি দেখা যাবে যদি পারি ভিডিও শেষ করে দেবো ইনশাআল্লাহ। যদিও টাইম অল্প আজকে, আপনার পিস পাওয়া। আচ্ছা, এমনি এর আগ পর্যন্ত আমরা যে আলোচনা করেছিলাম সিস্টেম মাইগ্রেশন, সিস্টেমের যে ইয়েতে ট্রানজিশন এবং ওইটার সাথে ইনভলভ যে প্রসেস গুলো, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ওইখান থেকে এখন পর্যন্ত কোনো কোশ্চেন এরপরে? ওকে, তাহলে অসুবিধা হলে অডিও চালু আছে কিন্তু কথা হবে কখন ভিতরে এই যে So, আমাদের ইনফরমেশন সিস্টেম অডিটে আমরা যে জিনিসটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কি যে অর্গানাইজেশন অফ দ্য অডিট ফাংশন। সো অডিট ফাংশনের অর্গানাইজেশন বলতে, যদিও টাইটেলটা হচ্ছে কি যে কিভাবে দুইভাবে অর্গানাইজেশন বলতে, এটা আসলে দুইভাবে এটাকে দেখা যেতে পারে, দুটো পয়েন্ট অফ ভিউ। একটা হচ্ছে কি যখন আমরা বলি অর্গানাইজেশন অফ সার্টেন ফাংশন, উইচ মিনস যে ওইখানকার হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, অথবা ওইখানে কি কি রিসোর্সেস বা কি কি ফাংশন, কি কি টাস্ক ইনভলভ, ওই জায়গা, ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যেতে পারে। তো এই জায়গায় মেনলি যখন আমরা বলছি যে ফাংশনালিটি, যখন আমরা বলছি অর্গানাইজেশন অফ দ্য অডিট ফাংশন, বলতে চাচ্ছি যে অডিট ফাংশনটা ইনফরমেশন সিস্টেম অডিট পয়েন্ট অফ ভিউ থেকে, ইনফরমেশন সিস্টেম অডিট পয়েন্ট অফ ভিউ থেকে আসলে তাদের রোলটা কি এবং তাদের অবজেক্টিভটা কি, সাধারণত তারা কোন স্কোপ অফ ওয়ার্ক নিয়ে কাজ করে। সো ইনফরমেশন সিস্টেম অডিট হচ্ছে যে আসলে উই আন্ডারস্ট্যান্ড যে ইটস এ ফর্মাল এক্সামিনেশন, ইন্টারভিউ অ্যান্ড টেস্টিং অফ ইনফরমেশন সিস্টেমস। কি কারণে অবজেক্টিভ গুলো মানে হচ্ছে যে প্রসেসটা, মেথডটা হচ্ছে যে ফর্মাল এক্সামিনেশন, ইন্টারভিউ অ্যান্ড অর টেস্টিং, এগুলো সব কয়টাও হতে পারে, কোনো একটা বা কোনো দুইটাও হতে পারে, এই জন্য অ্যান্ড অর দিয়ে ইউজ করা হয়েছে। ফর্মাল এক্সামিনেশন হচ্ছে গিয়ে একদম, যদি আমার কোনো সিস্টেম চেক করতে হয়, কোনো সিস্টেমের আউটপুটকে চেক করতে হয়, তাহলে এটাকে এক্সামিনেশন বলবো আমরা। ইন্টারভিউ তো উই আন্ডারস্ট্যান্ড ফর ক্লারিফিকেশন, ফর description of certain things, to understand whether the control, perceived lack of control is truly a lack of control or perceived control is truly a control in place, সেটার জন্য ইন্টারভিউ করা। অ্যান্ড টেস্টিং ডেফিনেটলি হোয়াট এভার ইজ স্টেটেড ইন দ্য ডকুমেন্টেশন, ওইটা আসলে ওভাবে করে কাজ করে না। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, যে বিসিপি, বিজনেস কন্টিনিউটি প্ল্যান, আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। বিজনেস কন্টিনিউটি প্ল্যানে লেখা আছে যে ওটা তো একটা সিকিউরিটি অ্যাসপেক্ট, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি অ্যাসপেক্টে একটা প্ল্যান। তো ওই জিনিসটা কি আসলে টেস্ট করে দেখা, যে ড্রাই রান একবার করিয়ে বা কিছু অংশ আহ, একদম ফিজিক্যালি দেখা যায় যে টার্ন অফ করে দিয়ে দেখা যে ওইটা আসলেই কাজ করছে কিনা প্ল্যান অনুযায়ী। সো একদম রিয়েল টেস্টিং লেভেল পর্যন্ত। So, করার উদ্দেশ্য কি এই জিনিসগুলো? এই জিনিসগুলো করার উদ্দেশ্য হচ্ছে কি তিন ধরনের জিনিস টেস্ট করা। একটা হচ্ছে গিয়ে কমপ্লায়েন্স,
অর্থাৎ ইনফরমেশন সিস্টেম অডিটের প্রথম যে অবজেক্টিভ সেটা হচ্ছে কমপ্লায়েন্স আছে কিনা, ল, রেগুলেশন, কন্ট্রাক্টস, গাইডলাইন্স, ইভেন এটার মধ্যে ইনক্লুডেড হতে পারে স্টেক হোল্ডার্স এর কাছে রাখা কমিটমেন্ট। যেটা আমি এর আগের ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ইউএসএ তে যে কোনো পাবলিকলি লিস্টেড কোম্পানিতে আমরা বলি যে একটা পার্টিকুলার রেগুলেটরি কমপ্লায়েন্স আছে, যেখানে ইনফরমেশন সিস্টেমের হিউজ পরিমাণ অংশ আছে, যেটাকে বলা হচ্ছে সার্ভেন্স অক্সলি বলে একটা ল আছে। সার্ভেন্স অক্সলি, ওটা এসওএক্স বলে একটা অডিট হয়। এসওএক্স অডিটটা, এসওএক্স অডিটটাতে মোস্ট অফ দ্য থিংস আর রিলেটেড টু আইটি, বিজনেস কন্টিনিউটি প্ল্যান, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, এই জাতীয়। কিন্তু ওই কমপ্লায়েন্সটা দেখা হচ্ছে কি জন্য? ওই কমপ্লায়েন্সটা দেখা হচ্ছে টু protect the rights or to protect the interest of the shareholders, stakeholders, shareholderদের রাইট প্রোটেক্ট করার জন্য। সো ওই রকম কমপ্লায়েন্স, যে কোনো ধরনের কমপ্লায়েন্স কে ফোকাস করে যখন অডিট করা হয়, সেটা একটা ইনফরমেশন সিস্টেমের অডিটের একটা মেজর অবজেক্টিভ। সো whether the organization is operating in a compliant way, এর ইনফরমেশন সিস্টেম এবং ইনফরমেশন সিস্টেম রিলেটেড অপারেশনস গুলো আর অপারেটেড ইন এ কমপ্লায়েন্ট ওয়ে। সো দ্যাট ইজ ওয়ান অবজেক্টিভ থাকে। ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, দ্যাট উই অলওয়েজ আন্ডারস্ট্যান্ড, যে অডিট যখন আমরা করছি তখন আমরা ইনফরমেশন সিস্টেম অডিটে ইনফরমেশন সিস্টেমের সিকিউরিটি অ্যাসপেক্টে এর ভালনারেবিলিটি কি আছে, এর আমরা রিমেম্বার যে আমরা প্রথম ক্লাসে যখন এই সেশনের প্রথম ক্লাসে যখন আলোচনা করেছিলাম যে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি নিয়ে যখন আলোচনা শুরু করেছিলাম, তখন আমরা আলোচনা করেছিলাম ইনফরমেশন সিকিউরিটি, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি তিনটা কোর অবজেক্টিভ। ওয়ান ইজ কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। জাস্ট হালকা জাস্ট কুইক রিক্যাপ করে দিচ্ছি। কনফিডেন্সিয়ালিটি ইজ অ্যাবাউট যে যার যে ইনফরমেশনটা পাওয়ার কথা শুধুমাত্র সেই ওই ইনফরমেশনের অ্যাক্সেসটা আছে, তারই শুধু ইনফরমেশন অ্যাক্সেসটা আছে, অন্য কারো নাই। বা যেই রোলের যে পরিমাণ অপারেশনাল ক্যাপাবিলিটি পাওয়ার কথা বা অ্যাক্সেস পাওয়ার কথা, পারমিশন পাওয়ার কথা, তার ততটুকুই আছে। সো রোল ওয়াইজ, ইন্ডিভিজুয়াল ওয়াইজ আমরা যদি এটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা বলবো এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি কন্ট্রোল করছি। অর্থাৎ যতটুকু পরিমাণ আমার যার জানা দরকার ততটুকু পর্যন্ত সে জানছে, এর বাইরে কেউ যাতে না জানতে পারে সেইটাকে অ্যাটেইন করার অবজেক্টিভটি হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। তো সেইখানে আমার ইউজার নেম, পাসওয়ার্ড, অথেন্টিকেশন, রোল প্রোফাইল ডেফিনেশন, এগুলো সবকিছু কনফিডেন্সিয়ালিটির ভিতরে পড়ে যায়। এছাড়া আমরা যখন বলি যে কেউ আমার ইনটিউশন করছে, হ্যাকিং করছে, ইনফরমেশন বের করে নিয়ে আসছে, রিমেম্বার আমরা স্পুফিং আলোচনা করেছিলাম, স্নিফিং আলোচনা করেছিলাম বিভিন্ন সময়, ওগুলো সব হচ্ছে কি কনফিডেন্সিয়ালিটি অবজেক্টিভকে সারাউন্ড করে। ইনফরমেশন সিকিউরিটির কনফিডেন্সিয়ালিটি অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য আলটিমেটলি ইনফরমেশন সিস্টেম কন্ট্রোলস and capacities adequate আছে কিনা, এইটা হচ্ছে গিয়ে অডিটের একটা প্রাইমারি অবজেক্টিভ আন্ডার ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি। ইন্টিগ্রিটি হচ্ছে গিয়ে অ্যাকিউরেসি অফ দ্য ইনফরমেশন, অর্থাৎ কমপ্লিটনেস অ্যান্ড অ্যাকিউরেসি অফ দ্য ইনফরমেশন, জেনুইনিটি অফ দ্য ইনফরমেশন, সেটাকেও চেক করার জন্য অ্যাডিকুয়েট কন্ট্রোল প্রসেস আছে কিনা, সেটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি অডিটের একটা সাবজেক্ট। অ্যান্ড দেন অ্যাভেলেবিলিটি, ইনফরমেশন ইজ ভ্যালুয়েবল ওয়েন ইট ইজ অ্যাভেলেবল, তাই না? ইনফরমেশন ইজ ইনফরমেশন ওয়েন ইট ইজ অ্যাভেলেবল। যদি অ্যাভেলেবল না থাকে, ঠিক যখন ডিসিশন মেকিং প্রয়োজন তখন যদি ইনফরমেশন না থাকে, তাহলে ওটা কোনো কাজে আসবে না। যে কারণে ইনফরমেশন সিস্টেমের সিকিউরিটির একটা কোর অবজেক্টিভ, ওয়ান অফ দ্য কোর অবজেক্টিভ ইজ অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটির মধ্যে আমরা কি দেখি? ওই যে আমরা যে প্ল্যান আলোচনা করলাম, বিসিপি, ডিআরপি, দোজ আর অল অ্যাভেলেবিলিটি অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য, যে ইনফরমেশনটা যাতে টাইমলি অ্যাভেলেবল হয় টু দ্য স্টেক হোল্ডার্স, টু দ্য ইউজার্স। সো অ্যাভেলেবিলিটির মধ্যে আমরা ইভেন ভালনারেবিলিটি রিস্কের মধ্যে যে আমরা ডিওএস, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক নিয়ে একবার আলোচনা করেছিলাম, যে একটা পোর্টের মধ্যে অনেক পরিমাণ ফলস কানেকশন তৈরি করে রাখছি যাতে অরিজিনাল ইউজাররা ওটা অ্যাক্সেস করতে না পারে। দ্যাটস অ্যান অ্যাভেলেবিলিটি চ্যালেঞ্জ। So there are a lot of examples of availability challenge, but as a second kind of objective of information system objective, information system audit, we understand that information system security, which is confidentiality, integrity, and availability, in terms of objective. Then comes the efficiency and effectiveness of information systems. So এই জায়গাটাতে আমরা যে হতে যাবে যে একটা ইনফরমেশন সিস্টেমের কিছু agreed স্ট্যান্ডার্ড আছে অন পারফরমেন্স, অপারেশনাল পারফরমেন্স। যে কোনো একটা অর্গানাইজেশন, ইভেন একজন নিউ জয়েনার, সে জয়েন করার কতক্ষণ পরে তার অ্যাক্সেস তৈরি হবে, এইটার জন্য একটা, এটাকে বলা হচ্ছে ডাব্লিউএলএ, ওয়ার্ক লেভেল এগ্রিমেন্ট, অথবা এসএলএ ও বলা যায়, অনেক সময় ইন্টার ডিপার্টমেন্ট এসএলএ থাকে। তো এসএলএ বা ডাব্লিউএলএ বা ওএলএ, অপারেশন লেভেল এগ্রিমেন্ট বলে, যে কোনো একটা ফরম্যাটে কোন একটা স্ট্যান্ডার্ড অ্যাগ্রিড থাকে যে ওকে, দিস উইল টেক দিস মাচ অফ টাইম, রেজলিউশন অফ আ টিকেট, অর্থাৎ রেজলিউশন অফ আ প্রবলেম দ্যাট হ্যাজ বিন রিপোর্টেড,
এই টাইমের মধ্যে এই ধরনের প্রবলেম এই টাইমের মধ্যে সলভ হবে। সো আইটির যে অপারেশনাল অ্যাসপেক্ট আছে সেইটা আসলে এফিশিয়েন্ট কিনা। এফিশিয়েন্ট মানে হচ্ছে গিয়ে টাইমলি কিনা, টাইম কম লাগছে বেশি লাগছে সেটার উপরে এফিসিয়েন্সি, কস্ট বেশি কমের উপরে এফিসিয়েন্সি, ইফেক্টিভ কিনা, অর্থাৎ আইটি কি আসলে এই জিনিসটা পারফর্ম করতে পারছে কিনা ইনফরমেশন টেকনোলজি ফাংশনটা। সো এই অপারেশনাল অ্যাসপেক্ট, অপারেশনাল পারফরমেন্স মনিটরিং, এই জিনিসটা হচ্ছে গিয়ে আরেকটা ইনফরমেশন সিস্টেম অডিটের থার্ড একটা অবজেক্টিভ। থার্ড আর একটা অবজেক্টিভ। সো তার মানে ইনফরমেশন সিস্টেম অডিট আমরা সাধারণত করি তিনটা জিনিসকে মাথায় রেখে, একটা হচ্ছে কমপ্লায়েন্স, আর হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, এন্ড থার্ড ইজ এফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস অফ আইএস অপারেশনস। ওকে, এনি কোশ্চেন? ওকে, সো জেনারেলি ইনফরমেশন সিস্টেম রিলেটেড যখন আমরা কন্ট্রোল চিন্তা করি, কন্ট্রোল মানে কি? when we say control of something, control মানে হচ্ছে কি this is a method, this is a mechanism of reducing risk. This is a mechanism to ensure that however we want, or in a standard way, however we want a process to operate, to be executed, ওই ওয়েতেই এক্সিকিউট হচ্ছে, এটা ডেভিয়েশন হচ্ছে না। এইটা এনশিওর করার জন্য যে সমস্ত প্রসেসের মধ্যে যে মেকানিজম গুলো ইনস্টিল করা হয় তাকেই বলা হচ্ছে কন্ট্রোল। আমরা যদি বলি ফাইন্যান্সিয়াল কন্ট্রোল মানে হচ্ছে গিয়ে there will be mechanisms in the financial management process or financial management system যেগুলো এনশিওর করবে the way the company should be operated financially, it is operated in the same way. লাইক আমি যদি ফাইন্যান্সিয়াল কন্ট্রোল বলি, ওর মধ্যে থাকবে যে আমি ক্যাশ পারচেজ কতটুকু অ্যামাউন্টের বাইরে আমি ক্যাশ পারচেজ করতে পারবো না, দেয়ার উইল বি আ পলিসি, রাইট? এন্ড দেয়ার উইল বি আ চেক পয়েন্ট উইদিন দ্য প্রসেস, যেটা এনশিওর করবে যে আমি বড় আকারের ক্যাশ পারচেজ করছি না। সো দ্যাট রিডিউসেস দ্য রিস্ক অফ ক্যাশ মিসহ্যান্ডলিং or purchase corruptions, procurement related corruptions. So that brings in a financial control. এইরকম যখন আমরা প্রসেসের ভিতরে ইনস্টিল করি কোনো একটা মেকানিজম এবং তার চেক পয়েন্ট, তখন এটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল। সো যখন আমরা বলছি যে ইনফরমেশন সিকিউরিটি বা ইনফরমেশন সিস্টেমস কন্ট্রোল, তখন ইনফরমেশন সিস্টেমকে আসলে একটু আগে যে অবজেক্টিভ গুলা আলোচনা করলাম, যে কমপ্লায়েন্স, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, এন্ড হচ্ছে কি লাস্ট বললাম কি এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি, অর্থাৎ অপারেশনাল কন্ট্রোল। ওই তিন পয়েন্ট অফ ভিউ থেকে আসলে কি কি ধরনের যে কমন কন্ট্রোল আমরা দেখতে পাই ইনফরমেশন সিস্টেমের মধ্যে, যেমন হচ্ছে গিয়ে রিস্ক অ্যানালাইসিস ইজ ইটসেলফ ইজ এ মেকানিজম টু রিডিউস দ্য লেভেল অফ রিস্ক। বিকজ রিস্ক অ্যানালাইসিস যদি না করি তাহলে এমন হতে পারে যে উই মাইট বি ওভারওয়েলমড অর ওভার ফোকাসড উইথ মিনিমাম ইম্প্যাক্ট রিস্ক অ্যান্ড ওভারলুক আ হাই ইম্প্যাক্ট রিস্ক, যেটার ইম্প্যাক্ট অনেক বেশি। সো রিস্ক অ্যানালাইসিস যদি না করা হয় তাহলে অনেক সময় আমরা পারসিভড রিস্কের উপরে অনেক মনোযোগ দিব। যে পারসিভড রিস্ক, এই রিস্কটা মনে হচ্ছে অনেক বড়, সেক্ষেত্রে ওইটার উপরে মনোযোগ, ওইটাকে কভার করার জন্য, ওইটাকে মিটিগেট করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য আমরা বেশি অ্যাটেনশন দিব। ওয়ারাস তার চেয়ে বেশি ইম্প্যাক্টফুল কোন একটা রিস্ক, আরো মেজর কোন রিস্ক আমার ইগনোরড হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই রিস্ক অ্যানালাইসিস, এই মেথডটা, এই পয়েন্টটাই works as a checkpoint or works as a mechanism to reduce overall risk for the organization. So risk assessment কি বা রিস্ক অ্যানালাইসিস কি, এটা আমি আর নতুন করে আশা করি বলতে হবে না, বিকজ এর আগে দু একবার মনে হয় আলাপ করে ফেলেছি। সেটা হচ্ছে কি যে রিস্ক গুলাকে লিস্ট করার পরে তার probability of happening and impact of happening, অর্থাৎ probability of occurrence and impact of occurrence, এই দুইটাকে ফাংশন করে আমরা যখন গ্রেডিং করি তখন উই সি যে আসলে হায়ার রিস্ক কোনগুলা, লোয়ার রিস্ক কোনগুলা। So that is the risk analysis. Then comes internal controls. Internal controls are basically information systemer ভিতরে both অপারেশনালি অ্যান্ড সিস্টেমের ভিতরে এমবেডেড ইন্টারনাল কন্ট্রোল থাকতে পারে। যেমন আমি অপারেশনালি যদি বলি, তাহলে অপারেশনালি হচ্ছে গিয়ে যে কোনো একটা অপারেশনাল অ্যাক্টিভিটি, ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্টের যে কোনো একটা অপারেশনাল অ্যাক্টিভিটি আগে, ঠিক আমরা যেমন ক্যাশ ম্যানেজমেন্টের জন্য কন্ট্রোল প্রসেসের কথা বললাম, ঠিক ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্টেরও অপারেশনাল অ্যাক্টিভিটি কন্ট্রোল আছে। যেমন আমি যদি বলি খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে,
খুব প্র্যাকটিক্যাল, আচ্ছা এটা আমরা তো ইনফরমেশন সিস্টেম, হ্যাঁ সিস্টেম, খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যেমন কয়েকদিন আগে একটা জিনিস আমি এনকাউন্টার করলাম, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট টিমেরই সে কোনো একটা অর্গানাইজেশনে অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ যার কাছে সমস্ত মেইন সিস্টেম গুলোর পাসওয়ার্ড থাকে। এখন সেই অ্যাডমিনিস্ট্রেটর, তার কাছে পাসওয়ার্ড থাকে এবং অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ করার জন্য এই পাসওয়ার্ডটা কোনোভাবে শেয়ার না, ইভেন টু হিজ অর হার বসও শেয়ার না, তার বসের সাথে শেয়ার করা থাকবে না। এটি নিয়ম যে যে কোনো একজন সিস্টেম অ্যাডমিন বা যে কোনো একজন যে সিস্টেমটা ওন করছে, যে অপারেট করে, পাসওয়ার্ডটা শুধুমাত্র তার কাছেই থাকবে, সো দ্যাট কে আসলে চেঞ্জটা করলো এটা যেন ট্র্যাক হয় এবং তার সেই চেঞ্জের যে কনসিকুয়েন্স তার জন্য অ্যাকাউন্টেবল করা যায় ওই ব্যক্তিকে। এখন রিস্কটা হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটরটা কি মানুষ, anything can happen with that person. That person can suddenly leave the job. That person can suddenly get sick. That person can just suddenly go to a vacation and suddenly na plan করে vacation এ গেল and may come late, right? So এরকম ক্ষেত্রে এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে organization gets enters into a risky situation. So পাসওয়ার্ডটা যদি শুধু তার কাছে থাকে আর দ্য পারসন জাস্ট মানে এনকাউন্টার অ্যান অ্যাক্সিডেন্ট এবং অর্গানাইজেশনে তখন অপারেট করা যাচ্ছে না, ক্রিটিক্যাল মডিফিকেশন বা ক্রিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এরকম জিনিস থেকে মিটিগেট করার জন্য আমরা সাধারণত কি করি যে একটা ইন্টারনাল কন্ট্রোল প্রসেস থাকে। সেই ইন্টারনাল কন্ট্রোলটা কি? ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে কি এই অ্যাডমিনিস্ট্রেটরের যে পাসওয়ার্ড সেট গুলা সে একটা কাগজের মধ্যে লিখে, সিক্রেটলি একটা কাগজের মধ্যে লিখে একটা সিল্ড এনভেলাপ, এনভেলাপটা সিল করা থাকবে, তার সিগনেচার করা সিল্ড এনভেলাপে হয়তো হায়ার অথরিটির কাছে বা ম্যানেজমেন্টের কোনো একজনের কাছে দিয়ে রাখবে। কেন? ইন কেস অফ সাচ ইমার্জেন্সি, যখন তাকে পাওয়া যাচ্ছে না বা পাসওয়ার্ডটা প্রয়োজন, তখন এই খামটাকে যদি ছিঁড়ে, এনভেলাপটাকে ছিঁড়ে পাসওয়ার্ডটা যদি ইউজ করা হয়, তাহলে ইট ইজ নোন যে পাসওয়ার্ডটা কম্প্রোমাইজ হয়ে গেছে। সো ওয়ান্স দ্য পারসন গেটস ব্যাক, he or she can change the password again and own the password solely. But এই যে time in between, it is already recorded that the envelope was torn because the person was not available. So এর মধ্যে যদি কোনো চেঞ্জ থাকে তার জন্য অ্যাকাউন্টেবল হচ্ছে কি যিনি ম্যানেজমেন্টের বা যিনি তার বস, তাকে অ্যাকাউন্টেবল করবে। এইটা যেমন একটা ইন্টারনাল কন্ট্রোল প্রসেস to avoid certain risks, to manage certain things in a controlled way. ঠিক সেই রকম যে প্রত্যেকটা জিনিসের একটা করে প্রসেস কন্ট্রোল থাকে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, সো দোজ ফল আন্ডার অপারেশনাল কন্ট্রোল, ইন্টারনাল অপারেশনাল কন্ট্রোল। আরেক রকমের ইন্টারনাল কন্ট্রোল থাকে হচ্ছে সিস্টেমের মধ্যে ইনভলভ। যেমন যদি আমি বলি যে ইন কেস কোন একটা সার্ভার, কোন একটা বড় সিস্টেম স্টোরেজ হঠাৎ করে শেষ হয়ে গেল, এক্সস্ট হয়ে গেল, তাহলে কি হবে? ওইটার সাথে ডিপেন্ডেন্ট যে সার্ভিস গুলা, those services will get impacted, those services will get unavailable, so that's a business risk. So এখন সিস্টেমের, ওই সিস্টেমের ডিস্ক স্পেস 85% এর নিচে বা 85% এর উপরে, ইউটিলাইজেশন 85% এর উপরে যদি উঠবে না, উঠলেই সঙ্গে সঙ্গে একটা অ্যালার্ম ট্রিগার করবে, বা সার্টিন ধরনের স্টোরেজ, স্টোরিং ডেটা, সার্টিন ধরনের ডেটা স্টোরেজটাকে আপাতত হল্ড করে দিবে। এরকম যদি সিস্টেমের ভিতরে ইন্টারনাল কন্ট্রোল যদি বিল্ড করা হয়, সেই ক্ষেত্রে ইট হেল্পস কন্ট্রোল দ্য সিস্টেম টু অ্যাভয়েড সার্টেন রিস্কস এন্ড থ্রেটস। সো দ্যাট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ইন্টারনাল কন্ট্রোল। তাহলে ইন্টারনাল কন্ট্রোল প্রসেস বেসড হতে পারে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বেসড হতে পারে, বাট দিস ইজ সামথিং অ্যান অপারেশনাল কন্ট্রোল উইদিন দ্য ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট। ওকে, দেন কাজ হচ্ছে কি আইএস কন্ট্রোল। আমরা মনে হয় এগুলো আমরা ডিটেইল আলোচনা করবো একটু পরে, আমি খুব ডিটেইলে না যে আইএস কন্ট্রোল অবজেক্টিভ হচ্ছে ইনফরমেশন সিস্টেম কন্ট্রোল অবজেক্টিভ, সেটা আমরা ডিটেইল আলোচনা করবো, আমি এখানে আর ইলাবোরেট করবো না। কোভিড 5 এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল অবজেক্টিভ ফর ইনফরমেশন টেকনোলজি 5। এটা একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয় গ্লোবালি, অনেক বড় বড় অর্গানাইজেশন বা অনেক স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সাধারণত একটা ফ্রেমওয়ার্ক ফলো করে টু এনশিওর দ্যাট নাথিং মেজর ইজ লেফট আউট অফ ইট। এই কোভিড 9-এ, কোভিড 5-এ there is a framework, যেটা কিছু অবজেক্টিভ আছে, যেটা কিছু এরিয়া ডিসক্রাইব করা আছে, যে এরিয়ার মধ্যে এই কন্ট্রোল অবজেক্টিভ গুলা যখন প্রত্যেকটা চেক করা হয়, তখন ইট ইজ মোর লাইকলি যে এই ইনফরমেশন সিস্টেমটা এবার ইনফরমেশন সিস্টেম ফাংশনটা ওভারঅলি কাভার উইথ কন্ট্রোল অবজেক্টিভস।
জেনারেল কন্ট্রোলস এন্ড আইএস স্পেসিফিক কন্ট্রোল আমার মনে হয় যখন আমরা ডিটেইল পড়বো তখন আমরা আসলে ডিটেইল আলোচনা করতে পারবো। এর মধ্যেই আমরা আবার অনেকগুলো কন্ট্রোল পয়েন্টের কথা আলোচনা করেছি, দুইটা ভাগে ভাগ করে। কিছুকে বলতে হচ্ছে কি জেনারেল কন্ট্রোল, কিছুকে বলতেছে হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক কন্ট্রোল। জেনারেল কন্ট্রোলটা আসলে ফলস, মানে ইট ক্যান বি কমন উইথ মেনি আদার সিনারিওস এন্ড মেনি আদার ফাংশন, বাট ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক কন্ট্রোল হচ্ছে কি স্পেসিফিক কিছু কিছু সিস্টেমের জন্য স্পেসিফিক, যেমন একটা সেল সিস্টেমের জন্য স্পেসিফিক কন্ট্রোল, একটা অ্যাকাউন্টিং সিস্টেমের জন্য স্পেসিফিক কন্ট্রোল, ওই নজরেও দেখা যেতে পারে। ইফ উই মুভ ফরওয়ার্ড, রিস্ক অ্যানালাইসিস, আমরা যে একটু আগে যে আলোচনাগুলো করলাম যে রিস্ক অ্যানালাইসিস, রিস্ক অ্যানালাইসিস যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে যে ডেফিনেটলি ইট ইজ অ্যাবাউট আইডেন্টিফাইং রিস্ক, ভালনারেবিলিটিস এবং ডিটারমাইনিং দ্য কন্ট্রোলস নিডেড। কেন? এর ভিতরে আমরা যেটা হবে যে রিস্ক অ্যানালাইসিসটা করি হচ্ছে উইথ দ্য অবজেক্টিভ যে আমার কোন কোন রিস্কের জন্য আসলে কন্ট্রোল নিডেড সেইটাকে আইডেন্টিফাই করা is the primary job. So identify risk and vulnerabilities so that IS auditor can determine the controls needed to mitigate risk. এখন কথা হচ্ছে কি এটা কাজটা আসলে করার সময় ইটস নট নেসেসারিলি আইএস অডিটর করে, হ্যাঁ, এইটা আইএস ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট যারা করে তারাই আসলে ইনিশিয়ালি করে রাখে, অডিটর এসে এটাকে ভেরিফাই করে। মানে এটা আমার মনে হয় আমাদের অথর যেভাবে পুট করছেন এটা হয়তো ইন্টারপ্রিটেশনটা একটু ডিফারেন্ট হওয়া উচিত। হওয়া উচিত এরকম যে পার্ট অফ অডিট প্ল্যানিং অ্যান্ড হেল্পস আইডেন্টিফাই, না হেল্পস ভেরিফাই দ্য আইডেন্টিফাইড রিস্কস অ্যান্ড ভালনারেবিলিটিস সো দ্যাট, সরি, এখানে হচ্ছে আইডেন্টিফাই, এখানেই বলবো আমরা প্ল্যানিং অ্যান্ড হেল্পস আইডেন্টিফাই রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটিস সো দ্যাট দ্য আইএস অডিটর ক্যান ভেরিফাই দ্য ডিটারমাইন্ড কন্ট্রোলস টু মিটিগেট রিস্ক, যেটা অলরেডি ডিটারমাইন হয়ে গেছে। কারণ এইটাকে যদি আমি আইএস অডিটরের উপরে ছেড়ে দিই আর অর্গানাইজেশনের আইএস ম্যানেজমেন্ট যদি কিছু না করে, দ্যাটস নট ডিজায়ারেবল। অর্গানাইজেশনে একটা ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট প্রসেস আছে, তার মধ্যে একটা ম্যানেজমেন্ট টিম আছে, দে আর দ্য ওয়ান্স primarily responsible to analyze risk and then determine the mitigations. আইএস অডিটরের কাজ হচ্ছে গিয়ে এগেইন আইডেন্টিফাইং দ্য রিস্ক নিজে থেকে অ্যান্ড ভেরিফাই যে রিস্ক গুলা ডিটারমাইন করা হচ্ছে ওগুলা প্রপার কিনা, বা যে মিটিগেশন গুলো ডিটারমাইন করছে সেটা প্রপার কিনা। সো অডিটরের কাজ হচ্ছে মোর অ্যাবাউট অডিটিং অ্যান্ড ভেরিফাইং অ্যান্ড ফাইন্ডিং গ্যাপস। ওকে, রিস্ক ইজ দ্য কম্বিনেশন অফ, যেটা আমরা আলোচনা করেছি, প্রবাবিলিটি অফ এন ইভেন্ট অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস মানে হচ্ছে কি ইম্প্যাক্ট অফ দ্যাট ইভেন্ট, ওই ইভেন্টটা হলে আসলে কতটুকু ক্ষতি হবে। সো ইটস এ প্রবাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্টের একটা রেশিও বা একটা ফাংশন। দেন হচ্ছে গিয়ে আইএস অডিটররা জেনারেলি সাধারণত হাই রিস্ক ইস্যুতে অ্যাসোসিয়েটেড হবে। হাই রিস্ক ইস্যু যেগুলোতে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি, মানে ইনফরমেশন সিকিউরিটি, যে কোনো ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি হাই রিস্ক, যে আইডেন্টিফাইড হায়ার রিস্ক যেগুলো, সেইগুলোতে সাধারণত দে গেট ইনভলভ ইন ভেরিফাইং। স্বাভাবিক 80-20 রুল। সো ইউ ওয়ার্ক অন দ্য 20% মোস্ট ইম্প্যাক্টফুল থিংস that has 80% impact on the organization. যে কোনো কাজই এফিসিয়েন্টলি করতে গেলে, যে কোনো কাজই আসলে প্রপারলি করতে গেলে, you need to understand, you need to keep this 80-20 rule in mind, and no difference, no exception here as well. So availability of sensitive and critical information, definitely this actually gets covered with the word যে যখন আমরা বলছি যে হাই রিস্ক, তখন এটার মধ্যে আসলে সেন্সিটিভিটি এন্ড ক্রিটিক্যালিটি অফ ইনফরমেশন দ্যাট গেটস অলসো কভার্ড। সো আমার মনে হয় রিস্ক অ্যানালাইসিস নিয়ে আর আলোচনার খুব একটা প্রয়োজন নেই। আমি একটু ফাস্টে যাওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, খুব সময় জাস্ট কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত রিস্ক অ্যানালাইসিস নিয়ে? ওকে, সো এটা হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। দিস এগেইন দিস প্রসেস ক্যান ভ্যারি অথর টু অথর, অনেকে ডিফারেন্টলি ডিসক্রাইব করতে পারে। ইজ ওকে, ইটস এ ফান্ডামেন্টাল কাইন্ড অফ এ ম্যানেজমেন্ট প্রসেস অফ রিস্ক, যেখানে আসলে আসল কথা হচ্ছে যে ইট স্টার্টস উইথ আইডেন্টিফাইড বিজনেস অবজেক্টিভস। অর্থাৎ আমরা যখন অ্যানালাইসিস করি, রিস্ক অ্যানালাইসিস করি বা করি, তখন আমার যদি বিজনেস অবজেক্টিভ না জানা থাকে যে এক্স্যাক্টলি আমার বিজনেসের কোর অবজেক্টিভ গুলো কি কি, হোয়াট আর দ্য ক্রিটিক্যাল আউটকামস দ্যাট দ্য বিজনেস অ্যাকচুয়ালি ক্রিয়েটস, ওইটি যদি জানা না থাকে তাহলে আসলে আমি রিস্কের সাথে ওইটাকে, তার যে সমস্ত ভালনারেবিলিটি আছে তার সাথে এটাকে রিলেট করতে পারবো না। হ্যাঁ, সে আমার এখন যদি এমন হয় যে বিজনেস অবজেক্টিভের মধ্যে সে হাই অ্যাভেলেবিলিটি অফ সার্টেন থিংস আর নট দেয়ার,
কারণ আমার বিজনেসটা হয় হচ্ছে গিয়ে পোস্ট ফ্যাক্টর, যে গতকালকে যা ট্রানজাকশন হয়ে গেছে, এরকম থাকে না অনেক সময় যে কারো বিজনেস হচ্ছে গেছে অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস এর বিজনেস। সে মার্কেট অ্যানালাইসিস একটা রিপোর্ট দেয়, একটা রিপোর্ট তৈরি করে, যেটা তৈরি করে হচ্ছে গিয়ে পাস্ট ডেটার উপরে। পাস্ট ডেটার উপরে যখন তৈরি করবে, তাহলে তার জন্য, তার সিস্টেমের জন্য, তার ইনফরমেশন সিস্টেম যে ইউজ করছে, সে ইম্পর্টেন্ট একটা কাজ করছে, খুব ভ্যালুয়েবল। বাট তার ইনফরমেশন সিস্টেমের জন্য হাই অ্যাভেলেবিলিটি might not be an might not be a vulnerability, related vulnerability, তাই না? তো আমি যদি তার বিজনেস অবজেক্টিভটা বুঝি, যে কি কি তার বিজনেস অবজেক্টিভ আছে, তার বিজনেস অবজেক্টিভের মধ্যে অ্যাকিউরেসি ইজ দেয়ার, তার বিজনেস অবজেক্টিভের মধ্যে ডিটেইলিং ইজ দেয়ার, তার বিজনেস অবজেক্টিভের মধ্যে হচ্ছে কি সোর্সিং ডেটা ফ্রম ডিফারেন্ট সোর্সেস আর দেয়ার। তো এই ধরনের তার বিজনেস অবজেক্টিভ গুলো আছে। তাহলে তার রিস্ক গুলা, আমি যেগুলাকে ফোকাস করব, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দোজ বিজনেস অবজেক্টিভস হবে। তার বিজনেস অবজেক্টিভ যদি হাই অ্যাভেলেবিলিটি না থাকে, তাহলে আমি হাই অ্যাভেলেবিলিটিকে একটা রিস্ক অ্যাসেসমেন্টের জন্য কনসিডার করব না। তাহলে আইডেন্টিফাই দ্য বিজনেস অবজেক্টিভ ফার্স্ট, যে বিজনেস আসলে ইনফরমেশন সিস্টেম থেকে কি অবজেক্টিভ, কি এক্সপেক্ট করে। দেন কামস হচ্ছে গিয়ে এর সাথে রেলেভেন্ট অ্যাসেট গুলা কি কি। ইনফরমেশন সিস্টেম অনেকগুলা থাকতে পারে, অনেক রকমের অ্যাসেট থাকতে পারে, বাট আমার বিজনেস অবজেক্টিভের সাথে, কোর বিজনেস অবজেক্টিভ যেগুলো রিলেটেড, সেগুলো হচ্ছে হাই ইম্প্যাক্ট ইনফরমেশন সিস্টেম অ্যাসেট, রাইট? বাকিগুলো নিয়ে আমার ফোকাস না করলেও চলবে, মানে অতটা ইকুয়ালি ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কি উই গো ফর দ্য রিস্ক অ্যাসেসমেন্ট। সো আমরা এর আগে যতবার আলোচনা করেছি রিস্ক অ্যাসেসমেন্ট থেকে শুরু করেছি, বাট রিস্ক অ্যাসেসমেন্টের কনটেক্সট সেটিংটা আলোচনা করি নাই। সেই কনটেক্সট সেটিংটাই হচ্ছে কি প্রথমত বিজনেস অবজেক্টিভ গুলাকে আনা, এবং বিজনেস অবজেক্টিভের সাথে আসলে কোন ইনফরমেশন সিস্টেম অ্যাসেট গুলো রেলেভেন্ট। সমস্ত ইনফরমেশন সিস্টেম রেলেভেন্ট হবে না। যেমন আমি যে রিসার্চ অর্গানাইজেশনের কথা বললাম, যে রিপোর্ট তৈরি করে অন পাস্ট ডেটা, তার জন্য হয়তো ক্রিটিক্যাল বিজনেস, তার জন্য হচ্ছে বিজনেস অবজেক্টিভের সাথে অ্যালাইন সিস্টেমটা হবে, তাদের একটা ডেটা ওয়্যার হাউস আছে। সেই ডেটা ওয়্যার হাউসটা হচ্ছে কি একটা অ্যাসেট, ইনফরমেশন সিস্টেম অ্যাসেট, উইচ ইজ রিলেটেড টু দ্য বিজনেস অবজেক্টিভ। বাট তার একটা সে বিলিং সফটওয়্যারের একটা অ্যাপ্লিকেশন সিস্টেম আছে। এই বিলিং অ্যাপ্লিকেশনটা মাঝে মাঝে বিল পাঠাতে হয়, তখন জাস্ট বিলটাকে প্রিন্ট করার জন্য বা ফরম্যাটে রাখার জন্য একটা সফটওয়্যার রেখে দিয়েছে। দ্যাট মাইট নট বি আ ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন, বিকজ তার যে বিজনেস অবজেক্টিভটা বিলিং করা না, বিলিং করাটা ক্রিটিক্যাল অবজেক্টিভ না। দ্যাটস অ্যান অবজেক্টিভ ডেফিনেটলি টু আর্ন মানি, বাট এইটা হচ্ছে রিসার্চ অর্গানাইজেশন, সো তার জন্য আসলে বিলিংটা খুব অক্সিলারি একটা জিনিস। সো দ্যাট মাইট নট বি আ ইনফরমেশন অ্যাসেট দ্যাট উই ওয়ান্ট টু ফলো। হ্যাঁ, so তার মানে আইডেন্টিফাই ইনফরমেশন অ্যাসেট সাপোর্টিং বিজনেস অবজেক্ট। দেন কামস হচ্ছে গিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট। এবার যেই বিজনেস অ্যাসেট গুলা, ইনফরমেশন সিস্টেম অ্যাসেট গুলো আমি আইডেন্টিফাই করলাম, বিজনেস অবজেক্টিভ গুলো আইডেন্টিফাই করলাম, সেই কনটেক্সটে রিস্ক অ্যাসেসমেন্ট করা, যে থ্রেট, ভালনারেবিলিটি, প্রবাবিলিটি, ইম্প্যাক্ট, যা আমরা এর আগে আলোচনা করেছি, ওই ওয়েতে রিস্ক গুলোকে অ্যাসেস করা। দেন কামস হচ্ছে গিয়ে রিস্ক মিটিগেশন। যখন আমার রিস্ক অ্যাসেস হয়ে গেল, রিমেম্বার আমরা সিস্টেমস থিঙ্কিং আলোচনা করেছিলাম, সিস্টেমস অ্যাপ্রোচ আলোচনা করেছিলাম, সিস্টেমস অ্যাপ্রোচে বলেছিলাম একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। সো ওয়ান্স ইউ আইডেন্টিফাই দ্য প্রবলেম, ডু আ কন্টেক্সচুয়াল অ্যানালাইসিস, and then find alternate solution alternatives. এটা কারো কারো প্রায় আনমিউট হয়ে যাচ্ছে, হ্যাঁ খেয়াল করেন। আনমিউট করে দিচ্ছি। ওকে, সো যেটা বলছিলাম যে তখন আমরা কি সলিউশন অল্টারনেটিভ সলিউশন সিলেক্ট করি, যাতে আমরা এরপরে ওখান থেকে বেস্ট অল্টারনেটিভটা বাছাই করতে পারি। ঠিক সেরকম যখন আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করে আমার রিস্ক গুলো, হাই রিস্ক গুলো আইডেন্টিফাই হয়ে গেল, তখন আমরা রিস্ক মিটিগেশনের জন্য কিছু অল্টারনেটিভ মিটিগেশন স্ট্র্যাটেজি বা অল্টারনেটিভ মিটিগেশন স্টেপস বা অ্যাকশনস আমরা আইডেন্টিফাই করি। ওখান থেকে বেস্ট মিটিগেশন এটা আমরা পারফর্ম, রিস্ক মিটিগেশন অর্থাৎ আমরা ম্যাপ করার পরে আমরা মিটিগেশনটাকে পারফর্ম করলাম, অর্থাৎ আমরা মিটিগেশনটাকে আইডেন্টিফাই করলাম, যে এটাকে আমার এই রিস্কটাকে কিভাবে মিটিগেট করা যায়, সেটাকে আমরা বলছি পারফর্ম রিস্ক মিটিগেশন। এটা সলিউশনটা কি, এই প্রবলেমটা সলিউশনটাকে আইডেন্টিফাই করা, প্রপার সলিউশনটা। দেন হচ্ছে গিয়ে রিস্ক ট্রিটমেন্ট, পারফর্ম রিস্ক ট্রিটমেন্ট। রিস্ক ট্রিটমেন্টটা আমরা একটু পরে আলোচনা করব। এখানে আমরা কয়েক ভাবে, একটা হচ্ছে গিয়ে মিটিগেটিং রিস্ক, অর্থাৎ অ্যাড্রেস করে ফেলা, একটা হচ্ছে গিয়ে রিস্ক অ্যাভয়েডেন্স, একটা হচ্ছে গিয়ে রিস্ক ইগনোর করা, আর একটা হচ্ছে গিয়ে এইরকম তিনটা বা চারটা আছে, একটু পরে আমরা আলোচনা করবো, আমি ভুলে গেছি, টপ অফ মাই মাইন্ড নাই। আচ্ছা, so আমাদের কথা হচ্ছে কি যে আমরা আইডেন্টিফাই বিজনেস অবজেক্টিভ আইডেন্টিফিকেশন, সেটার সাথে রিলেটেড অ্যাসেট আইডেন্টিফিকেশন, রিস্ক অ্যানালাইসিস, রিস্ক মিটিগেশন, এন্ড দেন হচ্ছে কি রিস্ক ট্রিটমেন্ট।
অর্থাৎ এক্সিকিউট করা, ফাইনাল ডিসিশনটা। রিস্ক ট্রিটমেন্ট ইজ অ্যাবাউট ফাইনাল ডিসিশন অ্যাবাউট দ্য রিস্ক, হোয়াট ডু উই ডু অ্যাবাউট ইট। ইফ উই অ্যাড্রেস দিস, দেন অ্যাড্রেসের যে মাল মশলা, যে জিনিসপত্র যা কিছু করার নেবেন সেটা করে ফেলা। ইফ উই ওয়ান্ট টু, ও স্যার আরেকটা হচ্ছে রিস্ক ট্রান্সফার, মনে করতে পারছিলাম না, রিস্ক অ্যাভয়েড, রিস্ক ট্রান্সফার। হ্যাঁ, রিস্কটাকে যদি আমি কারো হাতে ট্রান্সফার করে দিতে চাই, সেটা এক ধরনের মিটিগেশন। সেটা সেটা আমাদের প্ল্যান করা এবং এক্সিকিউট করা, সেটা হচ্ছে রিস্ক ট্রিটমেন্ট বলা এটাকে, যে আমি কিভাবে ট্রিট করছি রিস্কটাকে। এখন এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা ইজ অ্যান ইটারেটিভ প্রসেস। এইটা আমার একবার করলাম একটা অর্গানাইজেশনে, তারপরে 10 বছর 5 বছর ধরে বসে থাকলাম, তাহলে হবে না। কারণ কি, বিজনেস ইজ অলওয়েজ চেঞ্জিং, বিজনেস ইজ এ ডাইনামিক থিং। আমার ইনফরমেশন সিস্টেম regularly update হয়, depending on the business priority changes, depending on the business scenario changes. So, যে কারণে এইটাকে পিরিয়ডিক্যালি রিভিউ করতে হয়, পিরিয়ডিক্যালি রিভিজিট করতে হয়, অর্থাৎ এটা রিইভ্যালুয়েশন করা লাগে। আবার বিজনেস অবজেক্টিভ, রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক মিটিগেশন, রিস্ক ট্রিটমেন্ট, কি হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কনসিডারিং দ্য চেঞ্জেস ইন দ্য বিজনেস। ওকে, সো এইটাকে বলা হচ্ছে কি, টোটালটাকে বলছি আমরা রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। হাউ ডু ইউ কিপ ম্যানেজিং ইউর রিস্ক, keep your risks in a managed way. Clear? ওকে, আচ্ছা আমরা তার আগে জাস্ট মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি তো ওটা পরে আলোচনা আছে ওটাকে। এনিওয়েজ, তাহলে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা উই আন্ডারস্ট্যান্ড। দেন কামস হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল ক্লাসিফিকেশন। আমরা ইন্টারনাল কন্ট্রোলে যে আলোচনা করলাম, এই জায়গায় যখন আমরা আলোচনা করছিলাম তখন রিস্ক অ্যানালিসিসের পর আমরা বলছিলাম ইন্টারনাল কন্ট্রোল। তো সেই ইন্টারনাল কন্ট্রোল গুলা কি কি, সেইটার একটা আলোচনা, সেটা হচ্ছে কি আমাদের বোঝার জন্য আমরা আলোচনা করব। বাট এইটাকে আমরা মেনলি তিনটা স্টেজে ক্লাসিফাই করতে পারি, তিনটা স্টেজে। একটা স্টেজ হচ্ছে প্রিভেনশন, ঠিক এনি, যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের জায়গায় রিস্ক, সেটা আমার ইনফরমেশন সিস্টেম রিলেটেড হতে হবে তাই না, যে কোনো ধরনের রিস্কই আমরা সাধারণত তিনটা নজরে দেখতে পারি। একটা হচ্ছে প্রিভেন্টিভ, একটা হচ্ছে ডিটেকটিভ, একটা হচ্ছে কারেক্টিভ। প্রিভেন্টিভ মানে যাতে না হয়, এই রিস্কটাতে যাতে আমাদের অর্গানাইজেশন না পড়ে, সিস্টেম যাতে না পড়ে, সেটা প্রিভেন্ট করা কিভাবে করা যায়। ডিটেকটিভ, পড়েছে যে এটা বোঝার উপায় কি, আইডেন্টিফাইং দ্য প্রবলেমস, অ্যাকনলেজিং দ্য প্রবলেমস, দ্যাট ইজ ডিটেকটিভ, ডিটেক্ট করা। অ্যান্ড দেন ফাইনালি, শহীদুল ইসলাম, আমরা সবাই দাগ দেখে ফেলি কিন্তু, হ্যাঁ, ইয়ে করেন না, পেন দিয়ে স্ক্র্যাচ করেন না। আচ্ছা, কারেক্টিভ হচ্ছে গিয়ে রিস্ক একটা এসে গেল, রিস্ক একটা হয়ে গেল, আমাদের ক্ষতি হয়ে গেল বা ইম্প্যাক্ট হয়ে গেল, তখন এটাকে কারেক্ট করবো কিভাবে। বা ইম্প্যাক্ট হওয়ার মতো রিস্ক যেটা আনঅ্যাভয়েডেবল, যেটা হতেই পারে, তাহলে ওখানে আমি কারেক্টিভ মেজার গুলো আগে থেকে ঠিক করে রাখবো কি করে। তাহলে সেটা হচ্ছে কারেক্টিভ অ্যাপ্রোচ। তাহলে একটা প্রিভেন্টিভ অ্যাপ্রোচ, ডিটেকটিভ অ্যাপ্রোচ এন্ড কারেক্টিভ অ্যাপ্রোচ। তো প্রিভেন্টিভ অ্যাপ্রোচে সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আমরা প্রবলেম হওয়ার আগেই প্রবলেম ডিটেক্ট করি বা আইডেন্টিফাই করি। ডিটেক্ট বলাটা পুরোপুরি প্রপার হচ্ছে না, আইডেন্টিফাই প্রবলেম বিফোর দে অ্যারাইজ। অর্থাৎ তাদেরকে আমরা আগে থেকে আইডেন্টিফাই করি, লিস্ট করে রাখি যে কি কি ধরনের প্রবলেম আসলে হতে পারে, কি কি ধরনের, যেমন আমার হ্যাকিং হতে পারে, হ্যাকিং হয় নাই এখন, বাট উই আইডেন্টিফাই হ্যাকিং এজ এ রিস্ক। ভাইরাস অ্যাটাক হতে পারে, উই আইডেন্টিফাই দ্যাট এজ এ রিস্ক। তাই না, আমার হওয়ার জন্য আমি অপেক্ষা করছি না, বাট এটা জন্য প্রিভেনশন কিছু রাখতে পারে। তাহলে হচ্ছে কি, ডিটেক্ট প্রবলেমস বিফোর দে অ্যারাইজ, মনিটর করা, যে বোথ অপারেশনস এন্ড ইনপুট, সব রকমের ইনপুট কি কি হচ্ছে, কি কি ধরনের, কোথা থেকে ইনপুট হতে পারে, এই জিনিসগুলো একটা মনিটরিং এর মধ্যে রাখা, সো দ্যাট কোনো থ্রেড যদি এন্টার করতে থাকে, সো দ্যাট উই ক্যান আইডেন্টিফাই এন্ড অ্যাড্রেস, স্টার্ট অ্যাড্রেসিং, সেখানে ডিটেকটিভ এবং কারেক্টিভ মেজার যাতে নিতে পারি, সেই জন্য আমাদের প্রিভেন্টিভ আগে থেকে মেকানিজম সেট করা থাকা লাগবে। প্রেডিক্ট প্রবলেমস বিফোর দে অকার, সেম অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান। প্রিভেন্ট এরর্স, অমিশনস এন্ড ম্যালিশিয়াস অ্যাক্ট ফ্রম অকারিং। কি করে, যেমন হচ্ছে গিয়ে আমি যদি প্রিভেন্ট এরর, অমিশন যদি করতে চাই, প্রিভেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি হয়তো যেখানে মোবাইল নাম্বার দেওয়ার, ওখানে এনশিওর করবো যে 11 ডিজিট না দিয়ে কেউ বেরোচ্ছে না, সেখানে ডিজিট ছাড়া অন্য কিছু দিয়ে কেউ বেরোতে পারছে না, 01X
অর্থাৎ 017, 013, 012, 019, 018 এই ধরনের নাম্বার দেওয়া ছাড়া কেউ অন্য কিছু দিতে পারছে না, তাহলে আই এম প্রিভেন্টিং ইট। হ্যাঁ, so we'll talk about the examples. We are preventing it. Suggested segregate duties, অর্থাৎ ডিটারেন্ট ফ্যাক্টরস। এই যে আমরা কতক্ষণ আগে যখন আমরা অবজেক্টিভ সিকিউরিটি অবজেক্টিভের কথা বলছি, ইন্টিগ্রিটির কথা যখন আমি বলছিলাম, তখন বলছিলাম রোল আর প্রোফাইলের কথা বলছিলাম, তাই না? যে একটা ইউজারের যে রোল, তার যেটুকু অ্যাক্সেস থাকা প্রয়োজন, তার যেটুকু ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি থাকা প্রয়োজন, ততটুকুই করা। তাহলে দ্যাট ইনভলভস সেগ্রিগেশন অফ ডিউটি। একটা হচ্ছে ইউজার এন্ডে, আরেকটা হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম এন্ডে। আমি যে আলোচনা করলাম, একজন অ্যাডমিনিস্ট্রেটর আর তার ম্যানেজার দুইজনের ডিউটিটা সেগ্রিগেটেড করা। সো টু এনশিওর যে সামথিং রং ডাজন্ট হ্যাপেন, উই হ্যাভ সেগ্রিগেটেড ডিউটিস, যে কারণে যে পাসওয়ার্ড তার কাছে থাকার কথা, সেই পাসওয়ার্ড তার উপরের ম্যানেজারের কাছে শেয়ার্ড না। শেয়ার্ড হলে সেটা একটা সিল্ড খামে, সেটা অ্যাকাউন্টেবিলিটি যেটা থাকে, যে কেউ যেটা বুঝতে পারে যে ইট ওয়াজ কম্প্রোমাইজড অন। সো দ্যাট ইজ যেমন ডিটারেন্ট ফ্যাক্টর, যাতে ইস্যুস বা রিস্ক যাতে না আসে, সেটাকে ডিটার করা। কন্ট্রোল অ্যাক্সেস টু ফিজিক্যাল ফ্যাসিলিটিস, এটাও একটা প্রিভেন্টিভ মেজার। যে আমি যেখানে ডেটাবেস, যেখানে আমার ওয়্যারহাউস থাকবে, ডেটা ওয়্যারহাউস থাকবে, আমার সমস্ত সার্ভার থাকবে, ডেটা সেন্টার থাকবে, দেখবেন ডেটা সেন্টারে যে অ্যাক্সেস কন্ট্রোলটা রাখা থাকে, ওখানে গিয়ে যে কেউ কার্ড দিলেই ঢুকতে পারা উচিত না। তাহলে আমি ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল করছি একটা ফিজিক্যাল ফ্যাসিলিটি। দ্যাটস অলসো আ ডিটারেন্ট, দ্যাটস অলসো আ কন্ট্রোল, যেটা আমরা প্রিভেন্ট করতেছি কোনো সমস্যাতে। সে এক্সাম্পলস এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এমপ্লয় অনলি কোয়ালিফাইড পার্সোনাল। ডেফিনেটলি আমরা কোয়ালিফাইড পার্সোনাল ছাড়া আমরা যদি আনকোয়ালিফাইড পার্সোনাল দিয়ে সিস্টেম অপারেট করাই, বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেট করাই, সিস্টেম ম্যানেজ করাই, দেন ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট প্রবলেম। ইভেন আমি যদি প্রোগ্রামারের কথা বলি, আমি যদি খুব, যেমন কিছুদিন আগে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, একটা অর্গানাইজেশন থেকে একটা বড় ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়ে আসা হয়েছে, একটা ওয়েবসাইট। যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে একটা সিলি সিলি সিকিউরিটি ইস্যু হঠাৎ করে সারফেস করতেছে। এই 2 দিন পর পর এই অ্যাটাক হচ্ছে, ওই অ্যাটাক হচ্ছে, ওয়েবসাইট ডাউন হয়ে যাচ্ছে। দেন আমরা যখন ইনভেস্টিগেট করলাম, তখন দেখতে পেলাম যে ওই ওয়েবসাইট কোম্পানি, থার্ড পার্টি যে কোম্পানিটা যাকে আমরা কাজ দিয়েছিলাম, তারা যে ডেভেলপারদের ইউজ করেছিল, দে আর ভেরি ইয়াং মানে ইনএক্সপেরিয়েন্স ডেভেলপার। যার ফলে তারা কিছু ফান্ডামেন্টাল সিকিউরিটি চেক ইনস্টল করে নেয়, তারা সিকিউরিটি চেক ওইখানে ডেভেলপ করে নেয় ইম্যাচুরিটির কারণে। তার মানে কোয়ালিফাইড পার্সোনেল যদি না থাকে, সেক্ষেত্রে ডেফিনেটলি ইটস গোয়িং টু রেজাল্ট, ইট হ্যাজ আ হায়ার পসিবিলিটি টু রেজাল্ট ইন এ সিকিউরিটি ইস্যু, টু রেজাল্ট ইন এ কন্ট্রোল ইস্যু। যে কারণে একটা প্রথম জিনিস হচ্ছে যে কোয়ালিফাইড রিসোর্সেস, কোয়ালিফাইড পার্সোনাল এমপ্লয় করা। Establish suitable procedure for authorization and transaction, যেটা আমরা বলছিলাম অ্যাক্সেস কন্ট্রোল, যেটা আমি বলছিলাম রোল প্রোফাইল অনুযায়ী পারমিশন গিভিং। সো এই জিনিসটা কন্ট্রোল। কমপ্লিট প্রোগ্রামড এডিট চেক, যেটা আমি এক্সাম্পল দিলাম হচ্ছে গিয়ে ফোন নাম্বার 11 ডিজিটের হইতেই হবে, কম ডিজিট দেওয়া যাবে না। সো ডেটা ইন্টিগ্রিটি যেটা নষ্ট না হয়। যেখানে নেম দেওয়ার কথা, ওখানে হাইফেন বা নাম্বার ইউজ করা যাবে না। যেখানে হচ্ছে গিয়ে এইজ দেওয়ার কথা, সেই এইজটা হইতে হবে বিটুইন নাম্বার। কেউ যদি 134 বছর এইজ দিয়ে থাকে, সিস্টেম উইল জেনারেট অ্যান এরর, বলবে না এটা এইজ না, এটা অ্যাকসেপ্টেবল না। আমাদের মানে দিস ইজ নট আ প্র্যাকটিক্যাল এইজ যেটাতে পৃথিবীতে কেউ বেঁচে আছে। সো জাস্ট আমি একটা র্যান্ডম এক্সাম্পল বলছি। সো দিজ আর সাম কমপ্লিট প্রোগ্রামড এডিট চেকস। এডিট চেক, যে কিরকম ধরনের এডিটিং হচ্ছে, কি ধরনের ডেটা এন্টার করা হচ্ছে, সেটা চেক করা। ইউজ অ্যাক্সেস কন্ট্রোল সফটওয়্যার দ্যাট অ্যালাউজ অথরাইজড পারসন টু অ্যাক্সেস স্পেসিফিক ফাইল, উইচ ইজ ফিজিক্যাল কন্ট্রোল অ্যান্ড লজিক্যাল কন্ট্রোল, দুইটার ক্ষেত্রেই হতে পারে। আমি ইন্টারনালি ইনফরমেশন সিস্টেমের ভিতরে কন্ট্রোলটাকেও বিভিন্ন রকমের অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম দিয়ে কন্ট্রোল করতে পারি, ফিজিক্যাল অ্যাক্সেসকে কন্ট্রোল করতে পারি। ইউজ এনক্রিপশন সফটওয়্যার, উই হ্যাভ স্টাডিড দিস, উই হ্যাভ ডিসকাস দিস আর্লিয়ার, যে এনক্রিপশন যদি করা হয়, তাহলে অনেক রকমের মাঝখান থেকে ফ্রডুলেন্টলি ডেটা থেফট, এই জিনিসগুলোকে প্রোটেক্ট করা যায়, প্রিভেন্ট করা যায়। দিজ আর অল প্রিভেন্টিভ মেজার্স, ইন্টারনাল কন্ট্রোল প্রিভেন্টিভ অ্যাঙ্গেলে। ওকে, কারো কোনো প্রশ্ন? ওকে, দেন লেটস গো টু ডিটেকটিভ ইন্টারনাল কন্ট্রোল। হ্যাঁ, ইন্টারনাল কন্ট্রোলের ডিটেকটিভ অ্যাপ্রোচ। সো ডিটেকটিভ মানে বুঝতে পারছি আমরা, ডিটেকটিভ মানে হচ্ছে কোনো কিছু ডিটেক্ট করা, ফাইন্ড আউট করা, যে একটা প্রবলেম হয়েছে কিনা, হলে সেটা কি প্রবলেম হয়েছে। সো ইট ইজ অ্যাবাউট ডিটেকশন অফ এ প্রবলেম।
সো এই জায়গায় আমরা সাধারণত কন্ট্রোল মেকানিজম ইমপ্লিমেন্ট করব, যেখানে যেটা কিনা আসলে ডিটেক্ট করতে পারে এবং রিপোর্ট করতে পারে। ডিটেক্ট করে সিস্টেম বসে থাকলেই হবে না, ডিটেক্ট করতে পারে এন্ড রিপোর্ট করতে পারে। রিপোর্ট করা মানে হচ্ছে কি নোটিফাই করতে পারে টু দ্য রেলেভেন্ট স্টেক হোল্ডার, টু দ্য রেলেভেন্ট ম্যানেজার, টু দ্য রেলেভেন্ট অবজারভার আর সুপারভাইজার, যে এই এররটা হচ্ছে বা এই ইস্যু হচ্ছে বা এই সিকিউরিটি ব্রিচ হয়েছে। তো এই জায়গায় যে কোনো কিছু হতে পারে, এটা এরর হতে পারে, অমিশন হতে পারে। অমিশন মানে একটা যেটা দেয়া হয়নি, অমিট হয়ে গেছে। একটা ম্যালিশিয়াস অ্যাক্ট হতে পারে, ক্ষতিকর যে কোনো অ্যাক্ট হতে পারে, হ্যাকিং, ভাইরাস অ্যাক্টিভিটি, এই ধরনের যে কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি যেটি হোক না কেন, এটাকে ডিটেক্ট করতে পারা এন্ড দেন হচ্ছে রিপোর্ট করা। রিমেম্বার আমরা ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, আইপিএস এন্ড ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম আমরা আলোচনা করেছিলাম। যে ইন্ট্রুশন প্রিভেনশন এন্ড ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলছিলাম যে ইন্ট্রুশন হচ্ছে কিনা সেটাকে প্রিভেন্ট করার জন্য এক ধরনের সিস্টেম, আর এটা হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন। প্রথমে আলোচনা করেছিলাম ডিটেকশন, সে ডিটেক্ট করছে যে ইন্ট্রুশন হচ্ছে এবং সেটাকে সঙ্গে সঙ্গে নোটিফাই করছে টু দ্য অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক সেরকম আরো যদি এক্সাম্পলের দিকে তাকাই, সেটা হচ্ছে কি যেমন চেক পয়েন্টস ইন প্রোডাকশন জবস, লাইক ডিফারেন্ট প্রোডাকশন জবের মধ্যে বা প্রসেসের ভিতরে চেক পয়েন্টস এস্টাবলিশ করা, যে ওকে এই জিনিসের ভিতরে যদি কখনো এরকম কোনো অ্যানোমালি থাকে, তাহলে এই চেক পয়েন্টে ওটা আটকে যাবে। হ্যাঁ, চেক পয়েন্টে ওটা আটকে যাবে। এরকম চেক পয়েন্টস তৈরি করা সফটওয়্যারের ভিতরে বা বিভিন্ন প্রসেসের ভিতরে। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে টু কাইন্ড অফ ডিটেক্ট। চেক পয়েন্টের মধ্যে যখনই আটকে যাচ্ছে, দেন উই গেট টু আন্ডারস্ট্যান্ড, দেন উই গেট টু রিয়ালাইজ দ্যাট দেয়ার হ্যাজ বিন অ্যান এরর, দেয়ার হ্যাজ বিন আ malfunction, there has been an issue. দেন হচ্ছে ডুপ্লিকেট চেকিং অফ ক্যালকুলেশন। অনেক ক্ষেত্রে কি করা হয় যে একই রকমের একটা একটা ফর্মে অনেক ইনফরমেশন এন্ট্রি করা হচ্ছে, বাট সেই ইনফরমেশনের মধ্যে আগের এন্ট্রি করা কোনো ইনফরমেশনকে, ইম্পর্টেন্ট ইনফরমেশন, সব ইনফরমেশন কিনা, একটা ক্রিটিক্যাল ইনফরমেশনকে ভ্যালিডেট করার জন্য সেটা একটা করসপন্ডিং ডুপ্লিকেট এন্ট্রি অনেক সময় দেওয়া থাকে, হয়তো একটু অন্য ডেফিনেশনে বা অন্য। এক মিনিট জোহার, সবাই শুকিয়ে যাবে, লাগো এটা। ওকে, সো বলছিলাম যে সেটা হয়তো ডুপ্লিকেট হতে পারে বা একটু রিফ্রেশ করে ডিফারেন্ট অ্যাঙ্গেলে, অন্য একটা অ্যাঙ্গেলে ব্যালেন্স করা যায়, এরকম করে ব্যালেন্সিং চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, ব্যালেন্সিং চেক কন্ট্রোল দেওয়া হয়, অর্থাৎ যাতে আগেরটা ঠিক আছে কিনা বা পরেরটা ঠিক আছে কিনা এটাকে ভেরিফাই করা যায়। সো ওইটাও একটা মেকানিজম। দেন হচ্ছে পিরিয়ডিক পারফরমেন্স রিপোর্টিং উইথ ভ্যারিয়েন্সেস, যে কোনো ধরনের পারফরমেন্স রিপোর্টিং, সেটা অ্যাভেলেবিলিটি কনটেক্সটে মোর অ্যাপ্লিকেবল, যে কতটুকু অ্যাভেলেবিলিটি ছিল, যতটুকু অ্যাভেলেবিলিটি থাকার কথা 99.7% সে কথার কথা কারো টার্গেট, সেটা কি 92% হয়ে গিয়েছিল কিনা বা 95% হয়ে গিয়েছিল কিনা, গেলে কি জন্য হয়েছিল, দ্যাটস দ্য ডিটেকশন। হ্যাঁ, সো এই ইভ্যালুয়েশনটা একটা ডিটেকশন। আনঅথরাইজড অ্যাক্সেস অ্যাটেম্পটস, পাসওয়ার্ড কেউ পর পর কয়েকবার ভুল দিচ্ছে, দ্যাট ট্রিগার্স অ্যান অ্যালার্ট। So এটা একটা detection. So someone is trying to enter the system and there is a possibility that the person who is trying to enter the system right now is not really authorized. তখন কি করে সিস্টেম বা প্রসেস অটোমেটিক্যালি আরেকটা লেভেল অফ সিকিউরিটি তার কাছে প্রেজেন্ট করে। তখন তাকে বলে যে না, ইউ উইল হ্যাভ টু, ইউ হ্যাভ সেন্ট আ লিঙ্ক ইন ইউর ইমেল, ইউ হ্যাভ টু ক্লিক দ্যাট লিঙ্ক বিফোর ফার্দার ট্রাইং ফর পাসওয়ার্ড। অর আপনার অ্যাকাউন্টটা 1 ঘন্টার জন্য স্টপ করে দেওয়া হলো, ব্লক করে দেওয়া হলো, ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হলো, আপনি নেক্সট পাসওয়ার্ড ট্রাই করতে পারবেন 1 ঘন্টা পরে। দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস ডিটেক্টিং এন্ড দেন প্রিভেন্টিং ইস্যুস, ম্যালিশিয়াস অ্যাক্ট। সিকিউর কোড রিভিউস, অর্থাৎ এখানে হচ্ছে কোড রিভিউ গুলাকে, সমস্ত অ্যাপ্লিকেশনের যে কোড, সফটওয়্যারের যে সোর্স কোড, সেটাকে রিভিউ করা, সেটাকে সিকিউর রাখা এবং সেটাকে রিভিউ করা, যে ওইখানে কোনো ইস্যু আছে কিনা। দ্যাটস অলসো ডিটেকশন অ্যাপ্রোচ। যদি সফটওয়্যার কোডিং এর মধ্যে কোনো ইস্যু দেখা যায়, পাওয়া যায়, তাহলে তো বোঝা যাচ্ছে যে ইট উইল রেজাল্ট ইন অ্যানোমালিস। সেটাকে যদি আগে থেকে ডিটেক্ট করা হয়, তাহলে দ্যাট ইজ ইন্টারনাল কন্ট্রোল। দেন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এগেইন সফটওয়্যার রিলিজ করার আগে, যে কোনো ইউজার এন্ডে যাওয়ার আগে দেয়ার ইজ এ স্ট্যান্ডার্ড প্রসিডিউর। আমরা গতদিন আলোচনা করেছিলাম, মনে আছে, যে ইউনিট টেস্টিং, integration testing, and then user acceptance testing. But that was more centered around migrating a system. But in any case, একটা সিস্টেমকে যখন লাইভে নেওয়া হয়, অর্থাৎ প্রোডাকশনে বা ইউজেজের জন্য, এন্ড ইউজারের ইউজের জন্য যখন নেওয়া হয়, তার আগে দেয়ার আর সার্টেন টেস্টিং and QA, quality assurance steps.
সেই কোয়ালিটি অ্যাসুরেন্স এর মধ্যে ওরকম ইন্টিগ্রেশন টেস্টিং এবং ইউনিট টেস্টিং আছে। ওই টেস্ট গুলা করার মানে হচ্ছে গিয়ে এনশিওর করা যে ওই টেস্টিং এর সময় সফটওয়্যারের ভিতরে যদি কোনো ভালনারেবিলিটি থাকে, কোনো উইকনেস থাকে, দ্যাট উইল গেট ডিটেক্টেড সো দ্যাট ইউজার্স and business do not get impacted. So these were kind of detective controls, a detective approach, internal control for detection of errors, potential errors. কোথাও বুঝতে অসুবিধা বা বোঝা গেছে ঠিক মতো এখন পর্যন্ত? স্যার কোড রিভিউটা যদি একটু বলতেন আবার। কোড রিভিউটা হচ্ছে গিয়ে আমরা যেমন সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্স যখন আমরা বলি তখন হচ্ছে গিয়ে আমার সফটওয়্যারটা ঠিক রিলিজ দেওয়ার আগে অ্যাজ এ ইউজারের মতো করে সফটওয়্যারটাকে অপারেট করে চেক করা যে এটার মধ্যে কোনো এরর হচ্ছে কিনা। হ্যাঁ, সেটা হচ্ছে কি সফটওয়্যার যখন আমি রিলিজ দিচ্ছি বা সফটওয়্যার যখন আমি পাবলিশ করছি তখন ওইটাকে চেক করা। বাট কোড রিভিউ হচ্ছে গিয়ে তারও আরেকটু আগের স্টেপ এবং আরেকটু অ্যাডভান্স স্টেপ। সেটা হচ্ছে গিয়ে নট অ্যাজ এ ইউজার, অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ অ্যানাদার সেট অফ আইজ। যিনি প্রোগ্রাম করেছে সে তো করেছে, বাট আরেকটা প্রোগ্রামিং আই, আরেকজন, যখন সে আগের প্রোগ্রামারের সমস্ত কাজটাকে রিভিউ করে সে কিভাবে একটা ইনপুট থেকে আউটপুট তৈরি করার ইনস্ট্রাকশনটা প্রোগ্রাম করেছে, ওয়েদার দেয়ার ইজ অ্যান এরর উইদিন দ্য প্রোগ্রাম। হয়তো দেখা যাবে 10টা সিনারিওর মধ্যে 9টা সিনারিওতে ইট উইল ওয়ার্ক ওয়েল, কোনো অসুবিধা নেই, বাট একটা সিনারিও ওই অরিজিনাল প্রোগ্রামার সে ইগনোর করে গেছে যে ওই সিনারিওতে যদি এই প্রোগ্রামটা অপারেট করে, ইনপুট নেয়, সেক্ষেত্রে ইট উইল গিভ অ্যান এরোনাস আউটপুট। এই যে রিভিউটা, এইটা হচ্ছে গিয়ে কোড রিভিউ, অর্থাৎ একজন প্রোগ্রামারের কোড আরেকজন এক্সপেরিয়েন্স প্রোগ্রামার রিভিউ করা যে কোডটা ঠিক আছে কিনা, সোর্স কোডটা। বোঝা গেছে? হ্যাঁ, thank you. এরপর আসছে হচ্ছে কারেক্টিভ অ্যাপ্রোচ, ইন্টারনাল কন্ট্রোলের কারেক্টিভ অ্যাপ্রোচ। কারেক্টিভ অ্যাপ্রোচটা কি? এইটা সাধারণত করা হচ্ছে গিয়ে যে ডেফিনেটলি সবকটাই থ্রেট মিনিমাইজ করে, বাট কারেক্টিভ অ্যাপ্রোচটা হচ্ছে মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য থ্রেট, অর্থাৎ ডিটেক্ট হয়ে গেছে ইটস দ্য প্রবলেম, বাট যখন আমি কারেকশন নিচ্ছি তখনই আমার ইম্প্যাক্টটাকে মিনিমাইজেশন হচ্ছে কি আমার কাজ। ইম্প্যাক্ট কিছুটা হয়ে গেছে বা ইম্প্যাক্ট হওয়ার মতো অবস্থা হয়ে গেছে, ইম্প্যাক্ট মানে ক্ষতি যদি আমি বলি, হ্যাঁ ক্ষতি হওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে বা ইন্টারাপশন হয়ে যাচ্ছে, বাট আমি এটাকে কারেক্টিভ মেজার নিচ্ছি, এটাকে কত ইম্প্যাক্টটাকে কত কমানো যায়, ক্ষতিটাকে কত কমানো যায়। আমার যদি আনঅ্যাভেলেবিলিটি হয় একটা ইম্প্যাক্ট, তাহলে আনঅ্যাভেলেবিলিটিটা আমি কত কম সময়ের মধ্যে আমি অ্যাভেলেবল করতে পারি সিস্টেমটা, সেটা হচ্ছে তাহলে ইম্প্যাক্ট রিডাকশন। To minimize the impact of a threat. Remedy problems discovered by detective controls. অর্থাৎ ওখানে কোনো প্রবলেম যদি ডিটেক্ট হয় সোর্সে, আমি যদি একটু আগে যেটা বললাম যে কোড রিভিউতে যদি এখন কোনো কোড পাওয়া যায় যে কোডের মধ্যে ফল্ট আছে, তাহলে কি হবে? আমরা বসে থাকবো? ওইটাকে কারেক্টিভ অ্যাকশন হচ্ছে কারেক্টিং দ্যাট কোড, রিজেনারেটিং দ্যাট কোড। দ্যাট ইজ এ কারেক্টিভ মেজার, যেটা কিনা প্রবলেমটাকে আইসোলেট করে দিবে। দেন কামস হচ্ছে কি আইডেন্টিফাই দ্য কজ অফ এ প্রবলেম। কেন কজ অফ এ প্রবলেম আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট, কারেক্টিভ মেজার কেন? কে বলতে পারবেন? যে আমি একটা প্রবলেমের কজ আইডেন্টিফাই করতেছি, সিমস টু বি ডিটেকশন মেথডের মতো লাগছে, এটাকে কেন কারেক্টিভ বলতেছি? কেউ বলতে পারবেন? ইটস নট আইটি, ইটস মোর কমন সেন্স, ইটস মোর কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। আচ্ছা, সাধারণত প্রবলেম আমরা যখন বলি, যে কোনো একটা প্রবলেম আমরা আগেও আলোচনা করেছিলাম, প্রবলেম ইজ এন আউটকাম, প্রবলেম ইজ এন আউটকাম অফ সামথিং বিং রং ইনসাইড। ঠিক একটা অসুস্থতার, যে কোনো একটা অসুখের, একটা ইনফেকশনের আউটকাম যেমন জ্বর হতে পারে, ভমিটিং হতে পারে, রাইট? মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা, জ্বর, ভমিটিং, মাথা ঘুরছে, দিজ আর মোস্টলি সিমটমস which we see as problems. ইনফরমেশন সিস্টেমেরও স্লো চলছে, দ্যাটস এ প্রবলেম। বাট স্লো চলাটা পিছনে রিজনটা যদি আমি কারেক্ট করতে না পারি, আমি যদি জানতে না পারি, আই উইল নেভার বি এবল টু কারেক্ট দ্য স্লোনেস, দ্য প্রবলেম, রাইট? সো কারেক্টিভ মেজারের আন্ডারে এখানে পড়ছে যে প্রবলেম ইয়েতে
আইডেন্টিফাই দ্য কজ অফ এ প্রবলেম, অর্থাৎ প্রবলেমের কজটা আইডেন্টিফাই করা ইজ এ কারেক্টিভ মেজার। কারণ কজটা আইডেন্টিফাই করলে আমি আসলে প্রবলেমটাকে চিরতরে অ্যাড্রেস করতে পারবো, প্রপারলি অ্যাড্রেস করতে পারবো। আদারওয়াইজ আমার সিস্টেম স্লো হয়ে যাচ্ছে, আমি সিস্টেমটা একবার রিবুট দিয়ে দিচ্ছি, রিস্টার্ট দিয়ে দিচ্ছি, ওকে, আবার ইটস অপারেটিং ওয়েল, আবার 1 ঘন্টা পর স্লো হয়ে যাচ্ছে, আবার একটা রিস্টার্ট দিয়েছি। ইট ইজ নট সলভিং দ্য প্রবলেম আনটিল আই আইডেন্টিফাই দ্য রুট অফ দ্য প্রবলেম, রুট কজ। যখন আমি দেখতে পেলাম যে সিস্টেম স্লো হয়ে যাচ্ছে বিকজ আমার সিস্টেমটা ওভারহিটেড হয়ে যাচ্ছে, ওভারহিটেড হয়ে যাচ্ছে কারণ এর ভিতরে যে ফ্যান আছে ফ্যানটা চলতেছে না, হার্ডওয়্যার প্রবলেম। আনটিল আই ডিটেক্ট দ্যাট দ্য ফ্যান ইজ এ প্রবলেম ফর দ্য স্লোনেস, রিজন ফর দ্য স্লোনেস, তাইলে আমি কখনোই স্লোনেসটা আমি কারেক্ট করতে পারবো না। তো এখানে কারেকশনে একটা বড় অংশ হচ্ছে কি, কারেক্টিভ মেজার একটা বড় অংশ হচ্ছে কি আইডেন্টিফাইং দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। দ্যাটস ওয়াই দিস ইজ হিয়ার, আদারওয়াইজ এটা ডিটেকশনের মতো মনে হচ্ছে। দেন হচ্ছে কারেক্ট এরর্স অ্যারাইজিং ফ্রম এ প্রবলেম, যে যেই প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমের কারণে যে এরর গুলা হয়েছে, যেমন হয়তো সিস্টেমটা খুব স্লো চলছে, স্লো চলার ফলে অনেকগুলা এন্ট্রি আগে পরে হয়ে গেছে, মানে সামহাও ডেটা সমস্যা হচ্ছে, তো ওইটাকে তো কারেক্ট করতে হবে। যে ডেটাটা করাপ্ট হয়ে গিয়েছিল, যে ডেটাটা এন্ট্রি হয় না, মিস হয়ে গিয়েছিল, ওটাকে তো কারেক্ট করতে হবে, আদারওয়াইজ সিস্টেমের পুরো ডেটাটা তো ইন্টিগ্রিটি ইস্যু হয়ে যাবে। সো ওটাকে কারেক্ট করা, এরর যেগুলো প্রবলেম থেকে অ্যারাইজ করেছিল সেটাকে কারেক্ট করা। মডিফাই দ্য প্রসেসিং সিস্টেম টু মডিফাই দ্য প্রসেসিং সিস্টেম টু মিনিমাইজ ফিউচার অকারেন্স, অর্থাৎ যেটা আমার রুট কজ আমি অ্যানালাইসিস করলাম বা রুট কজটা আমি আইডেন্টিফাই করলাম, ওটাকে মডিফাই করা, কারেক্ট করা, সো দ্যাট ফিউচারে যাতে এটা অ্যারাইজ না করে। এক্সাম্পল হিসেবে যেমন হচ্ছে গিয়ে কন্টিনিউইটি প্ল্যান, যেটা আমরা বিজনেস কন্টিনিউইটি প্ল্যান, যেখানে আমরা বলছি কন্টিনজেন্সি বা কন্টিনিউইটি অফ অপারেশনাল প্ল্যানিং, দ্যাট ইজ বিজনেস কন্টিনিউইটি প্ল্যান টাইপের যে কোনো ধরনের প্ল্যান। এটা কি করে, কারেক্ট করে। কারেক্ট মানে কি, আবার যদি ডিজাস্টার হয়, ইটস নট যে শুধু প্রিভেন্ট করছে ডিজাস্টার, ডিজাস্টার তো আমি প্রিভেন্ট করতে পারি না, আবার ডিটেক্ট করলাম, নট এনাফ, আমার কারেক্ট করতে হবে, অর্থাৎ এটাকে যাতে ইম্প্যাক্টটা মিনিমাইজ করে। বাম পাশের প্রথম লাইনটাই কারেক্টিভে, মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ থ্রেট। সো ইম্প্যাক্টটা যাতে মিনিমাইজ করে সে কারণে আমরা বিসিপি করি। সিমিলারলি ডিজাস্টার রিকভারি প্ল্যানিং সেম ওয়েতেই আমরা করি, যাতে ডিজাস্টারের পরে, পোস্ট ডিজাস্টার, যাতে আর্লিয়েস্ট পসিবল টাইমে আমরা যাতে রিকভার করতে পারি, বিজনেস অ্যাজ ইউজুয়ালি মুভ করতে পারি। So that involves the disaster recovery, that is involved in disaster recovery planning as an objective. Incident response planning, ঠিক এটা যদি ডিজাস্টার নাও হয়, এর যদি বিজনেস কন্টিনিউটির মতো থ্রেট নাও হয়, যে কোনো ধরনের ইনসিডেন্ট, যে কোনো ধরনের ইনসিডেন্টকে আমি কি ধরনের রেসপন্স, ইনসিডেন্ট কি রকমের হতে পারে ইনফরমেশন সিস্টেমের সিকিউরিটির অ্যাসপেক্টে। ইনসিডেন্ট হতে পারে সে, এই যে আমরা পাসওয়ার্ডের এক্সাম্পল দিয়েছিলাম, অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড, ওখানে একটা ইনসিডেন্ট হয়েছে হচ্ছে গিয়ে prolonged absence of the system administrator, prolonged absence or unplanned absence of the system administrator is an incident. নাও এইটাকে আমি রেসপন্স করব কি করে, সেটা প্ল্যান আগে থেকে করে রেখেছি। একটা এনভেলপে পাসওয়ার্ড গুলো থাকবে যেটা সিল থাকবে, যেটা তার প্রলংড অ্যাবসেন্সে, একদম কমপ্লিট আনঅ্যাভেলেবিলিটিতে ইমার্জেন্সি ক্ষেত্রে ছিঁড়ে ইউজ করা হবে। দ্যাটস এ রেসপন্স, এন্ড দ্যাটস এ রেসপন্স প্ল্যানিং। সো দ্যাটস অ্যান ইনসিডেন্ট রেসপন্স, ইটস নট এ ডিজাস্টার। ওকে, দিস ইজ ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং। ঠিক সেরকম ইনসিডেন্ট হতে পারে যে হঠাৎ করে আমাদের ইমার্জেন্সি চেঞ্জ করা লাগবে কোনো সিস্টেমে। ইমার্জেন্সি চেঞ্জের জন্য দের ইজ এ প্রসেস কল ইএমওসি, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ চেঞ্জ। সেটাও একটা ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং, অর্থাৎ এই ধরনের রিকোয়ারমেন্ট যদি হঠাৎ এসে পড়ে, তাহলে আমি কিভাবে রেসপন্ড করব, সেটা আমি অ্যাকশনটা কিভাবে নেব, তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে সেই টাইপের প্ল্যানিং। যদি এটা ডিজাস্টার রিলেটেড হতো তাহলে এটাকে আমরা বিসিপি বলতাম, ডিআরপি বলতাম। এটা ডিজাস্টার রিলেটেড না, এটা যে কোনো ইভেন্ট রিলেটেড, সেখানে আমরা বলছি এটাকে ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং। সো দিস অলসো ইজ এ কারেক্টিভ মেজার বিকজ দিস মিনিমাইজেস দ্য impact of the risks. Backup procedure, definitely it can be included within the BCP DRP, it can be excluded. BCP DRP কোথাও না থাকলেও আমার backup procedure টা itself is about minimizing the impact. দেন হচ্ছে গিয়ে সিস্টেম ব্রেক ফিক্স সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। আমার যদি কোনো, আমি আগেও আলোচনা করেছিলাম, অনেক সময় আমরা রিস্কটাকে হ্যান্ডেল করার জন্য আমরা ওয়ারেন্টি, প্রলং এক্সটেন্ডেড ওয়ারেন্টি রাখি সিস্টেমে। আমরা হ্যান্ডেল করার জন্য ভেন্ডারের সাথে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট করি, যেখানে আমার মেনশন করা থাকবে যে তোমাকে আমার প্রবলেম হলে কতক্ষণের মধ্যে ইউ উইল বি রেসপন্ডিং, কতক্ষণের মধ্যে ইউ উইল বি কারেক্টিং, কারেক্ট করার সময় whether you will be maintaining an inventory of spare parts for my systems. So these can all be part of service level agreements. হ্যাঁ, সো ওইটা করাই হয় এই কারণে টু মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট।
of the threats. So these were basically the internal controls of information system ইয়েতে, যা তিনটা ক্লাসিফিকেশন আমরা দেখলাম: প্রিভেন্টিভ, ডিটেকটিভ এন্ড কারেক্টিভ। কোনো কোশ্চেন এখন পর্যন্ত? কোথাও বুঝতে অসুবিধা? ওকে, আচ্ছা, কোভিড-5 যেটা নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, কোভিড-5 হচ্ছে গিয়ে কন্ট্রোল অবজেক্টিভস ফর ইনফরমেশন টেকনোলজি বলে। দিস ইজ আইএসও অর্গানাইজেশন। এটা হচ্ছে গিয়ে আইএসও অর্গানাইজেশনের একটা ফ্রেমওয়ার্ক। আইএসও অর্গানাইজেশন ডেভেলপ একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা ইজ ভেরি পপুলার ইন টার্মস অফ মেইনটেইনিং অ্যাজ এ চেকলিস্ট। আপনি বলতে পারেন, আমরা চিন্তা করতে পারি অ্যাজ এ চেকলিস্ট, কি করে ইনশিওর করা যায় যে ইনফরমেশন সিস্টেমটা, টোটাল ইনফরমেশন টেকনোলজিটা একটা অর্গানাইজেশন ইজ কাইন্ড অফ overseen to maintain, with the objective to maintain the standards of security standards এবং কন্ট্রোল গুলাকে মেনটেন করার জন্য। সো কোভিডটা নিয়ে আমরা এখানে আলোচনা করব হচ্ছে কোভিডের যে প্রিন্সিপাল গুলা। কোভিডের 5টা প্রিন্সিপাল আছে, 5টা প্রিন্সিপাল নিয়ে আমরা আলোচনা করব। সেই 5টা প্রিন্সিপাল এক নজরে যদি বলি, সেটা এক নজরে হচ্ছে কি মিটিং স্টেক হোল্ডার্স নিডস। স্টেক হোল্ডার কারা? এনিওয়ান who contributes to the system and who gets impacted by the system's performance. Okay, who contributes to the system's performance, who gets impacted by the system's performance. They are all stakeholders. So কোনো সিস্টেম যদি আমার কাস্টমার ডাইরেক্ট যদি ইউজ করে, কাস্টমার ইজ এ স্টেক হোল্ডার। আমার স্টেক হোল্ডার অর্থাৎ শেয়ার হোল্ডাররা যদি এই সিস্টেমের জন্য ইনভেস্ট করে থাকে, দে আর এ স্টেক হোল্ডার, বিকজ এই বিজনেসের রেজাল্ট সিস্টেমের উপর ডিপেন্ড করছে। সো দে আর অলসো এ স্টেক হোল্ডার। সো স্টেক হোল্ডার্স ক্যান বি মাল্টিপল। সো মিটিং স্টেক হোল্ডার্স নিডস, অর্থাৎ স্টেক হোল্ডার নিড গুলো আইডেন্টিফাই করে আমরা ডিটেলে আলোচনা করবো। কভারিং দ্য এন্টারপ্রাইজ এন্ড টু এন্ড। এন্টারপ্রাইজ বলতে আমি আগে আলোচনা করেছিলাম, when we say enterprise, it is end to end, it is the whole organization। যখন আমরা কোন একটা বিজনেসকে অনেকগুলো ফাংশনে ভাগ করি, অনেকগুলো লাইন অফ বিজনেসে ভাগ করতে পারি, ডিপার্টমেন্টে ভাগ করতে পারি, ইভেন এসবিইউ তে ভাগ করতে পারি, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস। বাট when we say enterprise, it refers to the holistic organization, কোন একটা পার্টিকুলার পিস নিয়ে না, বা কোন একটা পার্টিকুলার ইউনিট নিয়ে না। সো ইট জেনারেলি যখন আমরা কোভিড ইমপ্লিমেন্ট করবো, তখন এটাকে আমরা কনসিডার করবো হোল অর্গানাইজেশন। আইটির একটা পার্টকে নিয়ে না, বা অর্গানাইজেশন একটা পার্টকে নিয়ে না, হোল অর্গানাইজেশন নিয়ে চিন্তা করবো। দেন হচ্ছে আরেকটা প্রিন্সিপাল হচ্ছে অ্যাপ্লাইং সিঙ্গেল ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক। অর্থাৎ কোভিড আমি করতেছি, কোভিডটা ইনস্টল করতে ইমপ্লিমেন্ট করছি এই কারণে অর্গানাইজেশন ওয়াইড একটা সিঙ্গেল ফ্রেমওয়ার্ক মেনটেন করবো, সো দ্যাট নো কনফিউশন ইজ ক্রিয়েটেড। কনফিউশন থাকলে কি হয়? চান্সেস অফ গ্যাপস বেড়ে যায়, যে অ্যাজাম্পশনস বেড়ে যায়। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ বেড়ে যায়, অ্যাজাম্পশন বেড়ে যায়, যার ফলে কমপ্লায়েন্স গ্যাপ বাড়ে। যে কারণে অ্যাপ্লাইং আ সিঙ্গেল ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটাই আমরা ইমপ্লিমেন্ট করব, সেটা আমরা ইন্টিগ্রেটেড অল ফাংশনস, অল বিজনেসে ইন্টিগ্রেটেড ওয়েতে সিঙ্গেল একটা ফ্রেমওয়ার্ক ইমপ্লিমেন্ট করব। এনেবলিং আ হোলিস্টিক অ্যাপ্রোচ। এখানে আগেরটাতে যেমন এন্টারপ্রাইজ হিসেবে আমরা বলছিলাম, হলিস্টিক হচ্ছে কি ফাংশন হলিস্টিক, বিজনেস হলিস্টিক। আর এখানে হলিস্টিক হচ্ছে কি এনেবলিং আ হলিস্টিক অ্যাপ্রোচ, মানে হচ্ছে কি সব ধরনের থ্রেট, সব ধরনের রিস্ক আমরা কভার করবো, ওই হিসেবে হলিস্টিক। ওকে, দেন হচ্ছে কি সেপারেট গভর্নেন্স ফ্রম ম্যানেজমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র কোভিড এর জন্য না, সেটা শুধুমাত্র ইনফরমেশন সিস্টেম পলিসির জন্য। আমি আগেও হয়তো মেনশন করেছিলাম, গভর্নেন্স ইজ এ প্রসেস। Governance is a process that has to be kept separate from any other processes. গভর্নেন্সটা কি? গভর্নেন্স হচ্ছে কি একটা পলিসি বা প্রসেসকে যদি মডিফাই করতে হয়, চেক করতে হয় whether it is being effective and efficient in the organization, সেই অনুযায়ী প্রবলেম আইডেন্টিফাই করা কোথায়? ওই প্রসেস বা পলিসি। ইটস নট, যদি আমার আইটি সিকিউরিটি পলিসি হয়, গভর্নেন্স প্রসেস ফর আইটি সিকিউরিটি মানে এই না যে গভর্নেন্স প্রসেস বা পলিসি উইল ইনভলভ ইন ডিটেক্টিং আ অ্যানোমালি, rather it will be involving in detecting an anomaly in the policy itself or the process itself. So policy এবং প্রসেসের প্রবলেম নিয়ে আলোচনা করা, প্রবলেম নিয়ে আইডেন্টিফাই করা, সেটাকে মিটিগেট করা, সেটাকে পিরিয়ডিক্যালি রিভিউ করা, এই যে প্রসেসটা, সেটাকে আমরা বলেছি গভর্নেন্স প্রসেস। সো এইটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট প্রসেস। যখন আমি প্রাইমারিলি আই এম ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, অ্যাভেলেবিলিটি এন্ড আদার থিংস,
This is the management policy or management process, and governance process হচ্ছে গিয়ে to manage this process itself. So separating governance from management is very important. Okay. আইটি তো এরকম ইনফরমেশন টেকনোলজিতেও আমাদের যত রকম বিভিন্ন রকমের প্রসেস পলিসিস এন্ড প্রসিডিউর লাগবে, স্ট্যান্ডার্ডস লাগবে, যেটাকে আমরা সেপারেট করবো ফ্রম দ্য গভর্নিং প্রসেস। কারণ গভর্নেন্সটা আমার প্রয়োজন টু মেক শিওর দ্যাট আওয়ার আইটি প্রসেসেস এন্ড পলিসিস আর আপ টু ডেট এন্ড মিনিংফুল। এবার আসি আমরা একটা একটা করে একটু ডিটেইলে যাই। সো আচ্ছা, বিফোর উই গো টু দ্য ডিটেল, ক্যান ইউ গিভ মি জাস্ট 2 minutes? হ্যাঁ, আমি তো জাস্ট 2 মিনিটের জন্য আসছি। I'll drink 2 glasses of water. আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে প্রিন্সিপাল ওয়ান আমরা যেটা আলোচনা করেছিলাম, শুরু করেছিলাম যে মিটিং স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার হচ্ছে কি, ফার্স্ট অফ অল আইডেন্টিফাইং অল দ্য স্টেক হোল্ডার্স এবং তাদের যে নিড গুলা, সেগুলোকে আইডেন্টিফাই করা। এবং এইখানে যেটা হয় যে কোভিড-5 বা যে কোনো ধরনের ফ্রেমওয়ার্ক আমরা মিটিং স্টেক হোল্ডার্স নিড বলি, তখন ইট ইজ অলসো অ্যাবাউট কাইন্ড অফ প্রত্যেক স্টেক হোল্ডারের জন্য ক্যাসকেড করা। ক্যাসকেড করা হচ্ছে গিয়ে যে যে কোনো এখানে সিকিউরিটি গোলস থাকবে, অবজেক্টিভ থাকবে, সেইটা যার জন্য যতটুকু অ্যাপ্লিকেবল, যেই লেভেলের জন্য যতটুকু অ্যাপ্লিকেবল, সেই লেভেল অনুযায়ী ডিসেমিনেট করা। কারণ হচ্ছে কি, প্রত্যেকের নিডটা দেখতে হবে। আমরা অনেক সময় কি হয়, অর্গানাইজেশনে যে কোনো একটা হয়তো ফ্রেমওয়ার্ক অ্যাপ্লাই করছে, যে কোনো নিড অ্যাপ্লাই করছে, আমরা শুধু ব্রডার যে নিডটা, যেটা কিনা হয়তো লিডারের জন্য একদম টপ অফ এ পার্টিকুলার ডিপার্টমেন্ট, হেড অফ এ পার্টিকুলার ডিপার্টমেন্ট, তার যে নিডটা বা ওই ডিপার্টমেন্টের যে অবজেক্টিভ, ওইটুকুকে শুধু নজরে দিচ্ছি। বাট ওই অবজেক্টিভে আসার জন্য তার যে মিড ম্যানেজমেন্টে যেই রোল গুলো আছে, সেই রোল গুলাতে আসলে কি কি ধরনের জিনিস খেয়াল রাখলে আমার টপ লেভেলে ওটা অ্যাচিভ হবে, সেইটার দিকে নজর দিচ্ছি না, শুধু টপ লেভেলের অবজেক্টিভটার দিকে নজর দিচ্ছি। সে কথার কথা, আমি যদি একটা, এটা পুরোপুরি নন আইটি জায়গায় যাচ্ছে, তো এক্সাম্পলটা আমি অ্যানালজিটা দিচ্ছি, একদম নন আইটি একটা এক্সাম্পল দিয়ে অ্যানালজি দিচ্ছি, তুলনা করছি। যেমন ধরেন একটা মার্কেটিং টিমের সাকসেস, আমি দেখছি মার্কেটিং টিমের সাকসেস হচ্ছে যে টু বি এবল টু গ্রো 10% মান্থ অন মান্থ রেভিনিউ গ্রোথ করা, 10% মান্থ অন মান্থ রেভিনিউ গ্রোথ করা। এখন আমি এই জায়গায় দেখছি হচ্ছে কি, স্টেক হোল্ডার্স নিড হচ্ছে কি 10% গ্রোথ মান্থ অন মান্থ দেওয়া। সুতরাং 10% গ্রোথ দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে কিছু কন্ট্রোল অবজেক্টিভ কিছু জিনিস করে দিচ্ছি 10%টা মেজার করার জন্য, সত্যি করার জন্য। বাট হোয়াট ইজ মিসিং হিয়ার, যে ওই মার্কেটিং টিমের হয়তো ভিতরে there are three wings. One is digital marketing, one is a brand or brand marketing, and is a corporate marketing, corporate sales. So এই যে তিনটা ইউনিট, ভিতরে যে তিনটা ইউনিট, এই 10% what does it mean for the corporate sales, what does it mean for working customers, what does it mean for digital sales? হয়তো এইটাকে যদি আমি ওই লেভেল পর্যন্ত অবজেক্টিভ গুলো ডিফাইন করে না দিই, তাহলে এই যে আমার যে টপ লাইনে যে অবজেক্টিভটা, সেটা হয়তো রিস্ক হয়ে যাবে, অনেক বেশি এফিসিয়েন্ট হবে না। এই কারণে ক্যাসকেড করা, অর্থাৎ অবজেক্টিভটাকে আমি ক্যাসকেড করছি ডাউন দ্য লাইন, ভেঙে ক্যাসকেড করছি। So আমরা যখন স্টেক হোল্ডার্স নিড বলছি,
এবং স্টেক হোল্ডার্স লিস্টের মধ্যে আমরা আসলে আইডেন্টিফাই করছি হু আর দ্য রেলেভেন্ট স্টেক হোল্ডার এবং তাদের জন্য এটাকে ম্যাপ করে দিচ্ছি, দ্যাট ইজ মিটিং স্টেক হোল্ডার নিডস। Then principle 2 হচ্ছে covering the enterprise end to end, যেটা আমি আলোচনা করছি, is very simple, cover all functions and processes within the enterprise। যত ধরনের ফাংশনাল প্রসেস আছে তাকে কভার করা, অর্থাৎ আমার যেখানে যেখানে রেলেভেন্ট হবে এই ইনফরমেশন টেকনোলজি কন্ট্রোল অবজেক্টিভ, যেখানে যেখানে রেলেভেন্ট হতে পারে, সেটা অর্গানাইজেশনের যে ডিপার্টমেন্ট, যে বিজনেস ইউনিট, যে ফাংশনই হোক না কেন, যে প্রসেসই হোক না কেন, সেইটার মধ্যে ওইটাকে এনশিওর করতে হবে। So it's a enterprise wide coverage like that. Consider all IT related governance and management enablers to be enterprise wide and end to end। একই কথা, আমার আইটি রিলেটেড এনেবলার্স যা হবে, অর্থাৎ আমার এই প্রসেসের মধ্যে এই কোভিড কন্ট্রোল অবজেক্টিভে যত রকমের আইটি এনেবলার্স আছে, অর্থাৎ সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, সেটা এন্টারপ্রাইজ ওয়াইড যেখানে যেখানে ইউজ হচ্ছে সেটা পুরাটাই আমার স্কোপের ভিতরে আসবে। প্রিন্সিপাল 3, অ্যাপ্লাইং আ সিঙ্গেল ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক। সো এই জায়গায় হচ্ছে গিয়ে আমার অন্যান্য বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক বা স্ট্যান্ডার্ডস থাকতে পারে, বাট সেটা যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে কোভিডটাকে, কন্ট্রোল অবজেক্টিভস ফর আইটিটাকে আমি আসলে অ্যালাইন করে দিব আমার এখানে যে টার্গেট গুলো থাকবে, ওই যে আমার হয়তো এরকম হতে পারে, ধরেন কথার কথা আহ যেটা কোভিড এর মধ্যে নাই, এরকম একটা টার্গেট হয়তো আছে যে অ্যাভেলেবিলিটি না, সিম্পল না, আমি একটু কমপ্লেক্স টার্গেট চিন্তা করে নিই। আহ সে আমি আমার অর্গানাইজেশনে কোভিড, যেটা কোভিড গুলো মোস্টলি হচ্ছে কি আমার আয়ত্তে যে সমস্ত ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাসেটস থাকে, সেইটার সমস্ত সিকিউরিটি, অ্যাভেলেবিলিটি, এফিসিয়েন্সি, এই জিনিসগুলো মেট্রিক্স বা এই জিনিসগুলো কন্ট্রোল গুলো আমার হাতে থাকে কোভিড এর পার্ট হিসেবে। সেখানে আমার সিকিউরিটির কিছু টার্গেট দেওয়া আছে, যেমন সিকিউরিটি টার্গেট হচ্ছে গিয়ে যে এইটা কনফিডেন্সিয়াল রোল বেস সিকিউরিটি মেনটেন করা হবে, এটা কোনোভাবেই যাক সবাইকে সব অ্যাক্সেস দেওয়া যাবে না, এরকম কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। দেয়ার আর সার্টেন সিকিউরিটি অবজেক্টিভস। বাট আমি এখন আই এম অ্যান হেলথ কেয়ার অর্গানাইজেশন। তো আমার হেলথ কেয়ার অর্গানাইজেশনে শুধুমাত্র ততটুকু সিকিউরিটি ইজ নট অ্যাডিকুয়েট। দেখা যাচ্ছে আমার ডেটা যেখানে স্টোর করব সেটা আমার হিপা কমপ্লায়েন্ট হইতে হবে, HIPPA, দিস ইজ অ্যানাদার কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড, একটা ফ্রেমওয়ার্ক, হিপা কমপ্লায়েন্ট হতে হবে। সেখানে আমার এনশিওর করতে হবে দ্যাট উই হ্যাভ সেপারেট কন্ট্রোল প্রসেস অ্যান্ড স্ট্যান্ডার্ডস টার্গেটস সেট ফর মেইনটেইনিং প্রাইভেসি অফ পেশেন্টস। তাদের যাতে আমার কোনো পেশেন্টের ক্লিনিক্যাল ডেটা যাতে কোথাও কারোর সাথে শেয়ার না হয়, একজন পেশেন্টের যাতে আরেকজন দেখতে না পারে, বা এমব্রিয়নে কোনো ইন্ডিভিজুয়াল যাতে পেশেন্টের ডেটা দেখতে না পারে, দ্যাটস এ রিকোয়ারমেন্ট। আমি যদি এটা থেকে কোনো অ্যানালাইসিস বা ডেটা অ্যানালাইসিস করতে চাই, তাহলে সেটাকে অ্যানোনিমাইজড করতে হবে, অর্থাৎ পেশেন্টের নাম থাকা যাবে না। সো দিজ আর স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফর হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, যেটা হয়তো কোভিডে আমি যে রেগুলার ফ্রেমওয়ার্কটা ফলো করি তার মধ্যে ইনক্লুডেড। সো হোয়াট উই উইল ডু, আমার এখানে যে কোভিডের যে কনফিডেন্সিয়াল অবজেক্টিভ থাকবে সেটার সাথে, যেহেতু আমাকে এটা এই অর্গানাইজেশনে মেনটেন করতে হবে, আমি হিপা কমপ্লায়েন্সটা এটার সাথে ইন্টিগ্রেট করে দেবো, অ্যালাইন করে দেবো। তাতে কি হবে, আমি অর্গানাইজেশন ওয়াইড একটা সেম ফ্রেমওয়ার্ক ইস্যু করবো। আমাকে কেউ এভাবে বলবে না যে ঠিক আছে আমি কোভিড কমপ্লায়েন্ট কিন্তু হিপা কমপ্লায়েন্ট না, আমি তো একটা কমপ্লায়েন্ট, আমি তো কমপ্লায়েন্ট হিসেবে ডিপার্টমেন্ট চালাচ্ছি। সো দেয়ার উইল বি নো স্কোপ ফর দ্যাট, বিকজ বোথ আর মার্জ, একটা সিঙ্গেল ফ্রেমওয়ার্কে নিয়ে আসছি। দ্যাট ইজ দ্য বেনিফিট অফ বিকামিং আ সিঙ্গেল ফ্রেমওয়ার্ক গভর্নেন্স। বোঝা গেছে এখন পর্যন্ত এই তিনটা প্রিন্সিপালের কোনো কোশ্চেন, বুঝতে অসুবিধা কোথাও? আমি জাস্ট আলোচনা করে যাচ্ছি, এগুলি পড়তে হবে আপনাদের বই থেকে আলটিমেটলি, কিন্তু আলোচনা করলে বেসিক্যালি it will help you to understand and remember things for the exam better. Okay, let's move. Principle 4 ছিল হচ্ছে enabling a holistic approach, যেখানে আমরা বলছিলাম যে এই জায়গায় আমরা যেমন বলেছি হচ্ছে গিয়ে এটিকের ফ্রেমওয়ার্ক, হ্যাঁ প্রিন্সিপাল 2 তে বলছিলাম হচ্ছে কি এন্টারপ্রাইজ ওয়াইজ এন্ড টু এন্ড, আর এই হোলিস্টিক হচ্ছে কি আমি যেটা বলছিলাম যে সবকিছু কভার করা লাগবে, অর্থাৎ আমি কোনো কম্পোনেন্ট অফ দা কন্ট্রোল প্রসেস আমি আসলে ইগনোর করবো না। যেমন COVID-5 টেক্স ইনটু অ্যাকাউন্ট সেভারাল ইন্টারঅ্যাক্টিং কম্পোনেন্টস, এখানে হোলিস্টিক বলতে উইদিন দ্য কম্পোনেন্ট, আগের হোলিস্টিক ছিল হচ্ছে কি এন্টারপ্রাইজ ওয়াইড হোলিস্টিক, বিভিন্ন ফাংশন। সো কম্পোনেন্ট গুলা যেন আমাদের এই জিনিসগুলো সব কভার হয় এই কন্ট্রোল প্রসেসের মধ্যে।
যেমন হচ্ছে প্রিন্সিপালস, পলিসিস এন্ড ফ্রেমওয়ার্কস, অর্থাৎ পলিসি গুলা কি, মেইন অ্যাজাম্পশন গুলা বা মেইন কনসিডারেশন গুলা কি, এবং কোনো ফ্রেমওয়ার্ক যদি এর ভিতরে থাকে, কোনো সাব ফ্রেমওয়ার্ক যদি এটার ভিতরে থাকে, সেটা যেন কভার হয়। যত প্রসেসেস ইনভলভ থাকবে সেই প্রসেস গুলো যেন কভার হয়। সেই প্রসেসের মধ্যে আমার কন্ট্রোল অবজেক্টিভ গুলো আইডেন্টিফাইড আছে কিনা, যেগুলো আমি মেজার করবো। উদ্দেশ্য কি, কোভিড ইমপ্লিমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে কি, মেজারেবল কিছু কন্ট্রোল অবজেক্টিভ ইমপ্লিমেন্ট করা, যাতে আমি মেজার করে দেখতে পারি whether we are on track or not. সো অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এটাকে সাপোর্ট করার জন্য যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকার কথা আমার, টোটাল কন্ট্রোল এনশিওর করার জন্য, সিকিউরিটি এনশিওর করার জন্য, অ্যাভেলেবিলিটি এনশিওর করার জন্য, সেই অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে কিনা সেই জাতীয় নজরও থাকতে হবে, সেটা কভার করতে হবে। কালচার, এথিক্স এন্ড বিহেভিয়ার, এইটা কভার করা একটু টাফ, বাট হতে পারে যে it's certain activities that drives intent in the organization, that becomes a culture of the organization, that becomes a behavior of the organization. Like, say আমার objective হচ্ছে গিয়ে যে password has to be changed every month and password cannot be shared with each other. Now এটা একটা behavior and culture of an organization. এখন এই জিনিসটা আমার কোভিড আসলে ওটাকে সাপোর্ট করতেছে কিনা টু এস্টাবলিশ, সেইটা দেখাটা ইজ ইম্পর্টেন্ট। এটাকে একটা বিহেভিয়ারে অভ্যস্ত, বিহেভিয়ারে আনার জন্য আমি এমন কিছু চেক অ্যান্ড ব্যালেন্স, কন্ট্রোল, চেক অ্যান্ড ব্যালেন্স, অ্যাওয়ারনেস ইভেন্ট হচ্ছে কিনা, এই যে জিনিসপত্র যদি কন্ট্রোল অবজেক্টিভস এর মধ্যে দিয়ে রাখি, তাহলে ইট ড্রাইভস এ কালচার অ্যান্ড এথিক্যাল বিহেভিয়ার। সো দ্যাট ওয়েতে ইট ইজ রেলেভেন্ট। ইনফরমেশন, এই রিলেটেড ইনফরমেশন, সিকিউরিটি রিলেটেড ইনফরমেশন যা কিছু আছে, অপারেশন রিলেটেড ইনফরমেশন, তা আসলে কভার্ড হচ্ছে কিনা কোভিডের মধ্যে। Then the services, infrastructure and application, definitely these are the basic assets of information systems. So এগুলোতে হবেই। People, skill and competencies, অর্থাৎ ওই যে আমরা একটা আলোচনা করেছিলাম যে প্রিভেনশনে, যে কোয়ালিফাইড কম্পিটেন্ট রিসোর্স এঙ্গেজ করা, সো এটা কি একটা কন্ট্রোল প্রসেস। সো ওই অ্যাঙ্গেলেও আমার পিপল, স্কিল এন্ড কম্পিটেন্সিস, এইটা আসলে এনশিওর করা হচ্ছে কিনা, কোভিড চেক পয়েন্ট দিয়ে এটা টেস্ট করা হচ্ছে কিনা, মেজারেবল করা হচ্ছে কিনা, দ্যাট ইজ এ প্রিন্সিপাল। সো এনেবলিং আ হোলিস্টিক অ্যাপ্রোচ যখন বলছি, তখন হচ্ছে কি এই দেখেন নজরটা সব দিকে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল অফ কোভিড-5। দেন কামস হচ্ছে গিয়ে সেপারেটিং গভর্নেন্স ফ্রম ম্যানেজমেন্ট। কোভিড-5, কোভিড-5 হবে, সরি, এস না, COVID-5's view on key distinction between governance and management is, governance হচ্ছে গিয়ে stakeholders needs, conditions and options. ওকে, গভর্নেন্স হচ্ছে গিয়ে সাধারণত কি, আমরা যখন ম্যানেজমেন্ট হচ্ছে ওই প্রসেস গুলো, ওই পলিসি গুলো, প্রথমে ম্যানেজমেন্ট যদি বলি যে প্ল্যানস, প্রথমে ম্যানেজমেন্ট আলোচনা করে প্ল্যানস, বিলস, রানস, মনিটরস, অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে রেগুলার অপারেশন, সেগুলো হচ্ছে কি ম্যানেজমেন্ট। যে কোনো কিছু রেগুলার অপারেশন, রেগুলার আমার সিকিউরিটি চেক করা হচ্ছে কিনা, সেটা এনশিওর করা হচ্ছে কি ম্যানেজমেন্ট। আমার পাসওয়ার্ড 1 মাস পর পর চেঞ্জ হওয়ার কথা, সেটা এক্সিকিউট হচ্ছে কিনা, সেটা মনিটর করা হচ্ছে কি ম্যানেজমেন্ট। সেটাকে এনশিওর করা হচ্ছে, পাসওয়ার্ড এক্সপায়ার করে যাবে 1 মাস পর পর অটোমেটিক, সেটাকে হচ্ছে কি ম্যানেজমেন্ট। গভর্নেন্স হচ্ছে গিয়ে অন দা আদার হ্যান্ড, যে এই যে পাসওয়ার্ড 1 মাস পর পর চেঞ্জ হবে, এই জিনিসটা কি আমাদের আসলে নিডকে স্যাটিসফাই করছে কিনা, স্টেক হোল্ডার্স নিডকে স্যাটিসফাই করছে কিনা, নাকি এটা 15 দিন পর পরে এক্সপায়ার করা উচিত, চেঞ্জ করা উচিত। এই ডিসিশনটা নেওয়া ইজ এ গভর্নেন্স ডিসিশন। বা আমি ম্যানেজমেন্টে যখন বলছি যে আমার টোটাল অপারেশনসটা এফিসিয়েন্ট হচ্ছে কিনা, এফিসিয়েন্সি কিছু অবশ্যই কিছু অবজেক্টিভ আছে, কিছু স্ট্যান্ডার্ড আছে, যে এই কাজটা 2 দিনের মধ্যে হতে হবে, এই কাজটা 2 ঘন্টার মধ্যে হতে হবে, এইখানে রেসপন্স টাইম কখনো 1 সেকেন্ডের বেশি হতে পারবে না, এইখানে ব্যাকআপ আমার 100% ব্যাকআপ ডেইলি বেসিসে নিতে হবে। দিস আর অল অপারেশনাল অবজেক্টিভস হুইচ আর ম্যানেজমেন্ট। গভর্নেন্স হচ্ছে গিয়ে ডিটারমাইন করা যে অবজেক্টিভ গুলা আসলে আমার বিজনেসের অবজেক্টিভ কি, সেটা কি এই ধরনের ম্যানেজমেন্ট দ্বারা অ্যাচিভড কিনা। আমার বিজনেসের অবজেক্টিভ হচ্ছে গিয়ে আমার কোনো ডিজাস্টার সিচুয়েশনে আমি বড় জোর 1 দিনের ডেটা আমি টলারেট করতে পারবো লুজ করা, তাহলে আমার ডেইলি ব্যাকআপ ইজ নেসেসারি। আমি যদি এখন ম্যানেজমেন্ট প্রসেস যদি আমার থাকে যে প্রতি 3 দিনে একবার করে ব্যাকআপ হয়,
দ্যাটস নট অ্যাচিভিং দ্য মাই অবজেক্টিভ, বিজনেস অবজেক্টিভ। গভর্নেন্সের কাজ হচ্ছে কি ওইটা দেখা, যে ম্যানেজমেন্ট প্রসেস সেই অবজেক্টিভ, বিজনেস অবজেক্টিভ অ্যাচিভ করতে পারতেছে কিনা। তো সেই অনুযায়ী ডিরেকশন দেয়া, প্রায়োরিটাইজেশন করা, ডিসিশন মেকিং, পারফরমেন্স মনিটরিং অফ দ্য ম্যানেজমেন্ট প্রসেস, এটা হচ্ছে গভর্নেন্স। এবং গভর্নেন্স সাধারণত করে কারা? বোর্ড অফ ডিরেক্টর এটার জন্য রেসপন্সিবল। বোর্ড অফ ডিরেক্টর আর নট ম্যানেজমেন্ট। By the way, this is a general definition or categorization of governance and management. হ্যাঁ, এটা কিন্তু আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে এখানে নিয়ে আসা, সেটা হচ্ছে which falls common for IT governance and management. সেটা কি, এইটা কিন্তু যে কোনো অর্গানাইজেশনের জন্য ইভেন রিগার্ডলেস অফ ইনফরমেশন টেকনোলজি, না HR, না অন্য কোনো ফাংশন, যে কোনো ফাংশনের জন্য এই দিস ইজ অ্যাপ্লিকেবল। দ্যাট ইজ গভর্নেন্স হচ্ছে গিয়ে বোর্ড অফ ডিরেক্টর দেখে যে আমার HR যে প্রসেস আছে সেখানে বলা আছে যে এমপ্লয়ীদের নোটিস পিরিয়ড থাকবে 2 মাসের কিংবা 1 মাসের। এখন গভর্নেন্স এর কাজ হচ্ছে, বোর্ড অফ ডিরেক্টরের কাজ হচ্ছে ডিসিশন নেওয়া ইফ দে রিয়েলাইজ যে বিজনেসে খুব বড় লস হয়ে যায়, ক্রিটিক্যাল পজিশন গুলোতে মানুষ যদি 2 মাস সময় না দেয় রিজাইন দেওয়ার পরে, তাহলে বিজনেস লসে পড়ে যায়, প্রচন্ড রিস্কের মধ্যে পড়ে যায়। সো দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন দ্য ম্যানেজমেন্ট প্রসেস যেটা 1 মাস এখন রিকোয়ার করে অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ফার্ম যে 2 মাস হলে ভালো হয়। তাহলে বোর্ড অফ ডিরেক্টর কি করবে? ম্যানেজমেন্টকে, যেটা সিইও লিড করতেছে, সিইও কে ইনস্ট্রাক্ট করবে, নো আই থিঙ্ক ইউ শুড হ্যাভ আ লার্জার আর আ মোর বেটার ডিউরেশন অফ নোটিস পিরিয়ড। তাহলে গভর্নেন্স ডিরেকশন দিচ্ছে, ডিসিশন দিচ্ছে, ম্যানেজমেন্ট ওটাকে এক্সিকিউট করছে in terms of revising the policy, in terms of revising the processes and execution of that. Okay, so it applies for IT and non-IT, any situation, governance and management. So management হচ্ছে কি plans, builds, runs, monitors activities, definitely we understand, aligned with the governance direction, অর্থাৎ ডিরেকশন যেরকম এসেছে সেইটার সাথে অ্যালাইন করে আমরা ম্যানেজমেন্ট প্রসেস গুলো চালাই। Generally the CEO is responsible. Chief Executive Officer is responsible for management. Board of Directors is responsible for governance and CEO is responsible for management. Board of Director অনেক ছোটখাটো কোম্পানি বা মিড সাইজ কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টর দেখা যায় ডাইরেক্ট ম্যানেজমেন্ট ইনভলভ হয়ে যায়, which is not ideal. আইডিয়াল হচ্ছে কি বোর্ড অফ ডিরেক্টর থাকবে। বোর্ড আপনি যদি জাস্ট পাবলিক লিমিটেড কোম্পানির কথা চিন্তা করেন, পাবলিক লিমিটেড একটা বোর্ড অফ ডিরেক্টর যারা থাকে, দে নেভার গেট এঙ্গেজ ইন ম্যানেজমেন্ট, বাট দে ডিসকাস ইন এ বোর্ড মিটিং যে ম্যানেজমেন্ট থেকে সাজেশন আসছে এগুলা, শেয়ার হোল্ডারদের দিক থেকে সাজেশন আসছে এগুলা, সো হোয়াট আর দ্য ডিরেকশনস শুড বি প্রোভাইড টু দ্য ম্যানেজমেন্ট। দেয়ার ইজ এ বিউটিফুল সেপারেশন অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট পাবলিক কোম্পানি। বাট প্রাইভেট কোম্পানিগুলোতে অনেক ক্ষেত্রে কি হয় যে বোর্ড অফ ডিরেক্টর ডাইরেক্টলি এঙ্গেজ হয়ে যায় ইন টার্মস অফ ম্যানেজমেন্ট, which is not an ideal scenario. Any question here? নো স্যার। তো এবার আসি আমরা 2 রকমের কন্ট্রোল, একটা হচ্ছে কি জেনারেল কন্ট্রোল আর একটা হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক। জেনারেল কন্ট্রোলস হচ্ছে গিয়ে সাধারণত যে কোনো কিছুর জন্য অ্যাপ্লিকেবল। আমরা ওই কন্ট্রোল গুলা যে কোনো কিছুর ক্ষেত্রে দেখি, আমরা ইনফরমেশন সিস্টেমের এই ইয়েতে আলোকে আলোচনা করব। বাট জেনারেল কন্ট্রোলস জেনারেল কন্ট্রোলস, হ্যাঁ, যে অর্গানাইজেশনের যে কোনো সেফগার্ড করার জন্য, যে কোনো অর্গানাইজেশনের স্টেক হোল্ডারদের ইন্টারেস্টকে সেফগার্ড করার জন্য যে কোনো ধরনের কন্ট্রোল প্রসেসকে আমরা জেনারেল কন্ট্রোলস বলি, ফল আন্ডার জেনারেল কন্ট্রোল। ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক কন্ট্রোল অন দ্য আদার হ্যান্ড, আমরা বলবো হচ্ছে গিয়ে কিছু কিছু স্পেসিফিক ইনফরমেশন সিস্টেমের জন্য আমাদের যখন কন্ট্রোলটাকে আরো স্পেশালি দেখতে হয়, যে না স্পেশালি এটা জেনারেল কন্ট্রোলে না পড়লো, টু মেনটেন ইন্টিগ্রিটি অফ দিস ইনফরমেশন সিস্টেম উই নিড টু হ্যাভ প্লেস দিস পার্টিকুলার কন্ট্রোল, তখন আমরা বলি এটাকে আইএস স্পেসিফিক কন্ট্রোল। সো লেটস ডিসকাস জেনারেল কন্ট্রোলের মধ্যে আসলে কি কি জিনিস থাকে, জেনারেল কন্ট্রোলের ভিতরে আসলে কি কি জিনিস থাকতে পারে, কিভাবে আমরা জেনারেল কন্ট্রোল ক্যাটাগরাইজেশন করি, বলতে পারি আমরা কিভাবে ক্যাটাগরাইজেশন করতে পারি। যেমন আমরা জেনারেল কন্ট্রোলকে ক্যাটাগরাইজেশন করতে পারি, এখানে দেখা যাচ্ছে আমরা হচ্ছে কি 7টা ক্যাটাগরাইজেশনের কথা, হ্যাঁ 7টা ক্যাটাগরি। ইট ক্যান ভ্যারি এগেইন অথর টু অথর, পার্সপেক্টিভ টু পার্সপেক্টিভ, কনটেক্সট টু কনটেক্সট, ইট ক্যান ভ্যারি। বাট জেনারেলি আমরা ফেলতে পারি হচ্ছে কি এটাকে ইন্টারনাল অ্যাকাউন্টিং কন্ট্রোল হিসেবে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল রেকর্ডস
তাকে সেফগার্ড করা, এবং ফাইন্যান্সিয়াল রেকর্ডের সাথে রেলেভেন্ট যত ইনফরমেশন অ্যাসেট আছে সেটাকে সেফগার্ড করার জন্য আমার কন্ট্রোল পয়েন্ট গুলা অ্যাডিকুয়েট কিনা, এই যে চেকিংটা, এই যে কন্ট্রোলটাকে পুট ইন প্লেস, একটা প্লেস করা, এইটাকে আমরা বলছি জেনারেল কন্ট্রোল ফ্রম আ পার্সপেক্টিভ অফ ইন্টারনাল অ্যাকাউন্টিং কন্ট্রোল। যে আমার ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটিটাকে ঠিক রাখার জন্য এইটার সাথে রেলেভেন্ট অ্যাসেট যা সবকটা মিলে আমরা দেখবো যে সেফগার্ড করছি কিনা, সেটা হচ্ছে ইন্টারনাল অ্যাকাউন্টিং কন্ট্রোল আন্ডার জেনারেল কন্ট্রোল। অপারেশনাল কন্ট্রোল হচ্ছে কি ডে টু ডে অপারেশনস, ফাংশনস এন্ড অ্যাক্টিভিটিস এনশিওর করা হচ্ছে কি যে বিজনেস অবজেক্টিভ গুলাকে অ্যাচিভ করতেছে। আগে যে অবজেক্টিভ গুলো বা টার্গেট গুলো সেট করা আছে সেই টার্গেটটা অপারেশনাল অ্যাক্টিভিটি গুলা অ্যাচিভ করতেছে। কিরকম হতে পারে? যেমন হচ্ছে গিয়ে আমার যদি বলি যে অ্যাভেলেবিলিটি, আমার সিস্টেমের অ্যাভেলেবিলিটি, আমি বলছি যে সারা দিনের মধ্যে অ্যাটলিস্ট বিজনেস আওয়ারে সে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত বা রাত 10টা পর্যন্ত দের ইজ নো কম্প্রোমাইজ অ্যাভেলেবল থাকতে হবে। কল সেন্টার চলতেছে, কাস্টমাররা কল করে, কল সেন্টার একটা সিস্টেম, একটা অ্যাভেলেবিলিটি হচ্ছে কি সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে মাস্ট এটা খুব হাই অ্যাভেলেবিলিটি থাকতে হবে। সো অপারেশনাল কন্ট্রোল ডে টু ডে বেসিসে আমার দেখতে হবে যে ওয়েদার আমার বিজনেস অবজেক্টিভ যেটা ছিল 8টা থেকে 10টা পর্যন্ত 14 ঘন্টার যে অ্যাভেলেবিলিটি, এই 14 ঘন্টা আসলে অ্যাচিভ হচ্ছে কিনা, মিট হচ্ছে কিনা। তো এইটার জন্য যে চেক এন্ড ব্যালেন্স প্রসেসটা, যে কন্ট্রোল গুলা থাকবে সেটা হচ্ছে ফলস আন্ডার অপারেশনাল কন্ট্রোল। এরকম অনেক কিছু হতে পারে, আমার রেগুলার বেসিসে ভাইরাস চেক হচ্ছে কিনা, আমার সিস্টেমের পারফরমেন্স ঠিক থাকছে কিনা, স্লো হয়ে যাচ্ছে কিনা, কোনো সময় ইন্টারনেট অ্যাভেলেবল থাকছে কিনা, দিস আর অল অপারেশনাল কন্ট্রোলস। দেন কামস another টাইপ অফ কন্ট্রোল হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, যেখানে আমরা মোস্ট হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি দেখবো, কমপ্লায়েন্স দেখবো, এফিসিয়েন্সি এন্ড কমপ্লায়েন্স। অপারেশনাল এফিসিয়েন্সি কোন একটা ফাংশনাল এরিয়াতে আসলে অপারেশনাল এফিসিয়েন্সি আছে কিনা, যেমন হচ্ছে পারফরমেন্স, আমি যেটা একটু বললাম সিস্টেম স্লো হয়ে যাচ্ছে, দ্যাটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। কারণ সিস্টেম স্লো হয়ে গেলে দ্য টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর হ্যাজ টু গেট ইন, হ্যাজ টু পুট হিজ অর হেয়ার ফিট ইন, যে এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে, কস্ট অ্যানালিসিস করে ওটাকে অ্যাড্রেস করতে হবে। সো দ্যাটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। অ্যান্ড দেন এগেইন অ্যাডহারেন্স টু ম্যানেজমেন্ট পলিসিস, অর্থাৎ ম্যানেজমেন্ট যে সমস্ত পলিসি দিয়েছে যেভাবে করে যে জিনিসটা চলার কথা সেটা হচ্ছে কিনা, সে পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার কথা, প্রতি মাসে একবার করে একজনের পাসওয়ার্ড চেঞ্জ করার কথা, whether that is being done, এইটার কন্ট্রোলটা ইজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। কাউকে নতুন যদি কেউ জয়েন করে তার ইউজার অ্যাক্সেসটা দিতে হবে, তার রোলটার ইনফরমেশন প্রপারলি আনা লাগবে, এবং সেটা তার বসের কাছ থেকে সাইন্ড অফ হইতে হবে, দেন এইচআর এর কাছ থেকে সাইন্ড অফ হতে হবে যে না এই ভদ্রলোকের বা এই ভদ্রমহিলার রোলটা এইটা, তাকে এই সিস্টেমের অ্যাক্সেস দেওয়া উচিত, ওয়েদার এই সাইন অফটা নেওয়া হচ্ছে কিনা, দ্যাটস এন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। কেউ চলে গেল, অর্গানাইজেশন লিভ করলো, তার অ্যাক্সেস গুলাকে ক্লোজ করতে হবে, সেটা ডিউ প্রসেসে ডিউ টাইমে ক্লোজ হচ্ছে কিনা, দ্যাটস এন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। ওকে, সো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ইজ অ্যাবাউট যে অপারেশনাল প্রসেস যেটা আছে সেইটা, এবং ম্যানেজমেন্টের যে স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া আছে সেটার সাথে আসলে অ্যাডহারেন্স আছে কিনা, যে পলিসি বা প্রসেস সাথে অ্যাডহারেন্স আছে কিনা, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। দেন কামস হচ্ছে অর্গানাইজেশনাল সিকিউরিটি পলিসিস এন্ড প্রসিডিউরস, ইউজেজ এন্ড অ্যাসেটস। এটা দিস ক্যান ভ্যারি ওয়াইডলি, ইন্টারনেট ইউজেজ হতে পারে, আমার ডিস্ক ইউজেজ পলিসি হতে পারে, আমার হতে পারে নন বিজনেস অ্যাপ্লিকেশন বা নন বিজনেস কম্পিউটার ইউজেজ পলিসি হতে পারে, যে আমার বিজনেস টাইমের মধ্যে, বিজনেস আওয়ারের মধ্যে আমি কতটুকু নন বিজনেস কাজকর্ম করতে আছে না, আমরা পার্সোনাল ইমেল চেক করি, অনেক সময় সোশ্যাল মিডিয়া চেক করি অফিসে বসে, বাট এইটার যদি একটা লিমিটিং ফ্যাক্টর থাকে সেটা একটা ইউজেজ অফ অ্যাসেটস পলিসি হবে। সেই ধরনের ভ্যারাইটি অফ অর্গানাইজেশনাল সিকিউরিটি পলিসিস এন্ড প্রসিডিউরস, দ্যাট ইজ অলসো আ জেনারেল কন্ট্রোল। হ্যাঁ, এটা জেনারেল কন্ট্রোল, খুব সিস্টেম স্পেসিফিক না হয়ে জেনারেল কন্ট্রোল হিসেবে কনসিডার করা যেতে পারে। দেন হচ্ছে ওভারঅল পলিসিস, যে আমার অ্যাডিকুয়েট ডকুমেন্টেশন আছে কিনা, ট্রানজাকশন এবং সমস্ত কিছুকে মেনটেন করার জন্য অ্যাডিকুয়েট ডকুমেন্টেশন আছে কিনা, প্রত্যেকটার জন্য পলিসি আছে কিনা, প্রত্যেকটার এসওপি আছে কিনা। ওভারঅল পলিসিস এবং ট্রানজাকশনাল অডিট ট্রেল কি জিনিস, যে কোনো ট্রানজাকশন, যে কোনো সিস্টেমে যে কোনো চেঞ্জ, যে কোনো কিছু একটা এন্ট্রি করা হচ্ছে, তখন ওই জিনিসটা কে করলো, এই অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ করার জন্য
এই অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার জন্য দেয়ার হ্যাজ টু বি এ লগ, যেটাকে আমরা বলি ক্রোনোলজিক্যাল লগ, অর্থাৎ টাইম স্ট্যাম্প সহ এক্স্যাক্টলি কতটা বাজে, কত মিনিট, কত সেকেন্ডে someone has entered something into the system, modified some record into the system. এটা অডিট করার পারপাসে, ভবিষ্যতে যদি আমরা আইডেন্টিফাই করতে হয় যে এক্স্যাক্টলি এই চেঞ্জটা হলো কেমন করে, কে করলো, কোন কনটেক্সটে করলো, তখন যাতে এটা আইডেন্টিফাই করা যায়, সেই জন্য ওই অডিট ট্রেইল বলে এটাকে, যে অডিট ট্রেইল ওইখান থেকে ক্রোনোলজিক্যাল রেকর্ড থেকে বের করা হয়। So that's an overall policy control করতে পারে। So overall policy control again is a very broad aspect of general control, যেটার মধ্যে আসলে পলিসি আছে কিনা, প্রসেস আছে কিনা, এসওপি আছে কিনা, অডিট ট্রেল আছে কিনা, লগিং আছে কিনা, ফ্ল্যাগিং আছে কিনা। ফ্ল্যাগিং বলতে কোন একটা ইনসিডেন্ট ঘটলো, এটাকে ফ্ল্যাগ করা হচ্ছে কিনা, অ্যালার্টটা ঠিক মধ্যে আছে কিনা, দ্যাটস অলসো অ্যান ওভারঅল পলিসি control. Then procedures and practices, adequate safeguard. এখানে অনেক অথর কিন্তু এগুলোকে কম্বাইন করে ফেলতো, প্রসিডিউর, প্র্যাকটিস, ওভারঅল পলিসি, আর একটু আগে যেটা আলোচনা করলাম, এই তিনটাকে আসলে কম্বাইন করে অনেকে ফেলতো, অনেক অথর কম্বাইন করে ফেলে। তো এখানে আমাদের অথর, যে বইয়ের অথর, উনি আসলে একটু ভাগ করে সব করছেন। সো প্রসিডিউরস এন্ড প্র্যাকটিসেস হচ্ছে কি অ্যাডিকুয়েট সেফগার্ডস ওভার অ্যাক্সেস এন্ড ইউজ অফ অ্যাসেটস, অর্থাৎ অথরাইজেশন। আমরা যেটা কনফিডেন্সিয়ালিটি পয়েন্ট অফ ভিউ থেকে যখন দেখবো, তখন হচ্ছে কি অ্যাক্সেসটা আসলে কন্ট্রোলড কিনা, which can again fall under overall policies, which could even fall under organizational security policies and procedures, which could even fall under administrative control. But এইটাকে আলাদা করে just যদি আমরা কখনো দেখি, তাহলে that is another kind of general control. এটা কিন্তু এরকম না যে এই প্রত্যেকটা যে টাইপস অফ জেনারেল কন্ট্রোল আমরা আলোচনা করছি, these are not mutually exclusive. এটা মাথায় রাখতে হবে, these are not mutually exclusive. So there can be a lot of common actions, common elements falling in different perspectives of this general control. Then হচ্ছে কি জেনারেল কন্ট্রোল ফিজিক্যাল এন্ড লজিক্যাল সিকিউরিটি পলিসিস, অর্থাৎ ডেটা সেন্টার, আইটি রিসোর্সেস, সার্ভার, যেগুলা এই জিনিসগুলোর ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল অথবা লজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল, সেটা ফায়ারওয়াল দিয়ে বা অন্য যে কোনো কিছু দিয়ে, সেটা দিয়ে যত করার জন্য যে সিকিউরিটি পলিসিগুলো, সেই পলিসিগুলো ফলস আন্ডার জেনারেল কন্ট্রোল। এগুলো রিগার্ডলেস অফ দ্য সিস্টেম, আমি কি ইআরপি ইউজ করতেছি, না বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার ইউজ করতেছি, না সিআরএম অ্যাপ্লিকেশন ইউজ করছি, না কল সেন্টার অ্যাপ্লিকেশনের জন্য, it doesn't, না ব্যাংকিং অ্যাপ্লিকেশন, ইট ডাজন্ট ম্যাটার। দিজ আর অল, এখন পর্যন্ত যে সাতটা আমরা পার্সপেক্টিভ আলোচনা করলাম, নন এক্সক্লুসিভ এন্ড নন এক্সস্টিভ যে আলোচনাগুলো করলাম, সেইটা আর কনসিডার জেনারেল কন্ট্রোল, যেগুলো রিগার্ডলেস অফ স্পেসিফিক সিস্টেম আমরা সাধারণত ইন প্লেস দেখতে চাই। ওকে, কোনো কোশ্চেন? স্যার একটা প্রশ্ন ছিল। বলেন শরীফ। স্যার ওই যে আগের স্লাইডে যেটা দেখলাম স্যার, কর্পোরেট গভর্নেন্স ভার্সেস অপারেশনাল ম্যানেজমেন্ট, স্যার আগেরটা আর কি। আগের স্লাইড, জি জি। স্যার এইখানে স্যার যেটা বলছিলেন যে বোর্ড অফ ডাইরেক্টররা যে ইনস্ট্রাকশন দিবে সেটা সেপারেটেড ফ্রম অপারেশনাল ম্যানেজমেন্ট। তো সিইও ইজ রেসপন্সিবল, মানে এটা অপারেশনটা এক্সিকিউট করার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিইও রেসপন্সিবল। তো জি। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, যদি সিইও যদি বোর্ড অফ ডাইরেক্টর ইনস্ট্রাকশন ফলো না করে, হুম, সেক্ষেত্রে কোনো রেমেডি বা মানে প্রসেসটা কি, কোনো কিছু আছে হ্যাঁ, কি না আর কি স্যার, এটা খুব কিভাবে সোজা কি হবে? প্রসেস, খুব সোজা প্রসেস। এটা খুব কমন কোশ্চেন কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু এফএকিউ এর মধ্যে পড়ে, ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস ফর কর্পোরেট গভর্নেন্স। সেটা হচ্ছে সিইও রিমুভ করে দেওয়া হয় বা সিইও কে প্যানালাইজ করা হয়। মানে বোর্ড যেটা ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা সিইও ফলো করছে না, সেটা পরবর্তী ধরা পড়লে সিইও রিমুভ, এইটাই কি সলিউশন, তাই তো স্যার? এটা হচ্ছে আমি একটা গ্রসলি বলতেছি, হ্যাঁ, সাধারণত রিয়েল লাইফে তার এত স্ট্রেট ফরওয়ার্ড জিনিস না, বাট যদি সিইও আসলেই বোর্ড অফ ডিরেক্টরের দেয়ার ডিরেকশন ফলো না করে উইদাউট এনি লেজিটিমেট রিজন, লেজিটিমেট রিজন কিরকম, যদি এরকম হয় যে বোর্ডে কোনো ডিসিশন হলো যে এখন থেকে পার্টিকুলারলি, সে কথা কথা আমি যদি এভাবে বলি, এখন থেকে প্রত্যেক মান্থলি 2বার করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হবে, আমি জাস্ট এভাবে বলছি, মাসে 2বার করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বোর্ডের সাথে শেয়ার করতে হবে, এটা বোর্ড অফ ডিরেক্টর ডিসাইড করলো। নাও সিইও ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং দিস 2 স্টেটমেন্টস টুয়াইস এ মান্থ এন্ড শেয়ার দিস উইথ বোর্ড। এখন সিইও দেখা গেল এটা করলো না এই কারণে দেয়ার আর এলিমেন্টস
কিছু জিনিসপত্র যেটা এই স্টেটমেন্টকে ডিস্টর্ট করে ফেলে, যদি আমি মিড অফ দ্য মান্থ যদি স্টেটমেন্ট তৈরি করি। আসলে এরকম অনেক ট্রানজাকশন যেটা আমি এন্ড রাইট। অফ দ্য মান্থ হওয়ার আগে করলে আমি ডিস্টর্টেড পিকচার পাবো, and that will lead to a misleading situation and a wrong decision making. তো এই কারণে সিইও যখন এটাকে রিয়েল এক্সিকিউট করতে গেল তখন সে রিয়ালাইজ করলো। আদারওয়াইজ তো বোর্ড যখন ডিসিশন নেবে তখন সিইও এটা হাইলাইট করার কথা, তখন রেসপন্স করার কথা, বাট পরে রিয়ালাইজ করলো যে এরকম করলে সমস্যা হবে। তখন সে তার দায়িত্ব হচ্ছে কি, তার দায়িত্ব হচ্ছে কি বোর্ডকে অ্যাপ্রেজ করা। সে যদি বাই চান্স কমপ্লাই না করতে পারে তাহলে তার ইমিডিয়েট দায়িত্ব হচ্ছে বোর্ডকে অ্যাপ্রেজ করা, যে বোর্ডকে জানানো যে এই একটা মিনিটেড বোর্ড অফ ডিরেক্টরের মিনিটস ছিল, 8 নম্বর মিনিটেড আইটেম ছিল, এইটা এক্সিকিউট হবে, বাট এটা এক্সিকিউট করা যাচ্ছে না বিকজ অফ দিস কনসিকুয়েন্সেস। সো নেক্সট বোর্ড মিটিং এ এটাকে আমরা কাউন্টার প্রপোজাল দিব। বাট উইদাউট ডুইং সো, অ্যাপ্রেজ করা ছাড়া যদি বোর্ডের কোনো ইনস্ট্রাকশন সিইও যদি ফলো না করে, দ্যাটস এ ডিসকোয়ালিফিকেশন অফ সিইও ফর ম্যানেজমেন্ট। বুঝে গেছে? ওকে। জি জি, বুঝতে পারছি। এই ধরনের আমরা রিয়েল লাইফে আসলে অনেক সিচুয়েশন ফেস করি এরকম। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে অনেক সময় কি হয়, লিমিট অফ অথরিটি এলওএ বলে অর্গানাইজেশন, খুব কমন, স্পেশালি স্টার্ট আপ অর্গানাইজেশন গুলোতে খুব কমনলি দেখা যায়। সিইওরা বোঝে না, ম্যানেজমেন্ট এরা বোঝে না, বোর্ড ডিসাইড করে দিছে যে 4 লাখ টাকার উপরে কোনো সিঙ্গেল পারচেজ উইল রিকোয়ার বোর্ডস অ্যাপ্রুভাল। অনেক জায়গা থাকে যে 4 লাখ টাকার উপরে কোনো সিঙ্গেল পেমেন্ট উইল রিকোয়ার বোর্ড অ্যাপ্রুভাল, এটা কিছু কন্ট্রোল প্রসেস। বাট বিজনেসের প্রয়োজনে দেখা গেলো 5 লাখ টাকার একটা পেমেন্ট করতে হচ্ছে এক জায়গায়, সিইও নিজেই করে না, এটা তো অপারেশনাল পেমেন্ট করে দিচ্ছে, বাট এই নন কমপ্লায়েন্স ক্যান রেজাল্ট ইন রিমুভাল অফ দ্য সিইও যদি বোর্ড ওরকম ভাবে চায়। হ্যাঁ, সো বাট এটার ক্ষেত্রে যদি ইমার্জেন্সি ক্ষেত্রে করতে হতো তাহলে ইমার্জেন্সি বোর্ড মিটিং ডাকতে হতো, নয়তো বোর্ডের একটা গভর্নেন্স প্রসেস সেট করে রাখতে হতো যে ইমার্জেন্সি কেসে বোর্ড মিটিং ডাকতে হয়তো অনেক সময় লাগবে, বোর্ডের এই 3জন মেম্বার মিলে একটা বোর্ড কমিটি হবে, যে কমিটি ক্যান গিভ অ্যাপ্রুভাল ফর এক্সেপশনস, সেই ক্ষেত্রে দ্যাট ইজ কমপ্লায়েন্ট। সো এই মেকানিজম গুলো ম্যাচিউরড অর্গানাইজেশনে উই সি, আমরা দেখি এই ধরনের বিভিন্ন সিনারিও গুলোকে অ্যানালাইসিস করে এই মেকানিজম গুলো রেখে দেওয়া হয় যে হাউ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট অফ ওয়ার্ক। ওকে, এই কর্পোরেট গভর্নেন্স বা এগুলো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এগুলো এক একটা কিন্তু স্ট্রিম অফ স্টাডি। হ্যাঁ, এগুলো খুব মজার মজার নলেজ বেস, এগুলোর মধ্যে অনেক ডিটেইল আছে, অনেক ভাস্ট এরিয়া আছে। ওকে, গুড, লেটস মুভ টু আইএস স্পেসিফিক, ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক কন্ট্রোলস। এইটাকে আসলে আমরা সাধারণত দেখি, সাধারণত যেটা হয় যে যে কোনো একটা ইনফরমেশন সিস্টেমকে কেন্দ্র করে সেইটার জন্য আমার কিছু কন্ট্রোল প্রসেস বা কন্ট্রোল অবজেক্টিভ সেট করা হয়, সেট করতে হয়। Especially if that information system is a large information system, is a high impact and significant information system, সেই ক্ষেত্রে আমার সাধারণত ওই ইনফরমেশন সিস্টেমের জন্য স্ট্র্যাটেজি এন্ড ডিরেকশন অফ দ্য আইটি ফাংশন, ওইটার ইনফরমেশন টেকনোলজি ফাংশনটা কিরকম হবে বা ওভারঅল আইটি ফাংশন কিভাবে চলবে, সেটার স্ট্র্যাটেজি এন্ড ডিরেকশনটা থাকে, যেটা কিনা অর্গানাইজেশনের অন্যান্য জিনিসের উপর ডিপেন্ডেন্ট না বা ক্যানট বি কনসিডার্ড এজ এ জেনারেল কন্ট্রোল। ইট ক্যান আইদার বি আ সেট অফ ইনফরমেশন সিস্টেম, তার জন্য কন্ট্রোল, অথবা টোটাল ইনফরমেশন সিস্টেমস গুলোকে মাথায় রেখে এই আইটি অর্গানাইজেশনটার জন্য একটা ডিরেকশন বা স্ট্র্যাটেজি। যদি একটা অর্গানাইজেশনে কিরকম, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যদি একটা কোম্পানিতে ইআরপি ইউজ হয়, তাহলে ওই আইটি ফাংশনটার জন্য যে স্ট্র্যাটেজি বা ডিরেকশন থাকবে, যে অর্গানাইজেশনে ইআরপি ইউজ হয় না, ইআরপির মতো বড় সিস্টেম ইউজ হয় না, ওখানে ইউজ হচ্ছে গিয়ে হয় একটা ছোটখাটো কিছু ইনভয়েসিং সফটওয়্যার, ছোটখাটো কিছু ইন্টারনেটটাই মেইন জিনিস, তার আইটি অর্গানাইজেশন আইটি ফাংশনের জন্য স্ট্র্যাটেজি এন্ড ডিরেকশন উইল বি ডিফারেন্ট, তাই না? So, ওইটা তখন হয়ে যায় ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক অবজেক্টিভস ফর কন্ট্রোল। সো স্ট্র্যাটেজি এন্ড ডিরেকশন অফ দ্য আইটি ফাংশন, that becomes specific for different হয় বিভিন্ন অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, কন্টেক্সট টু কন্টেক্সট, ইনফরমেশন সিস্টেম টু ইনফরমেশন সিস্টেম। দেন হচ্ছে জেনারেল অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট অফ দ্য আইটি ফাংশন, সেম অ্যাপ্লিকেবল। যে জেনারেল অর্গানাইজেশন বলতে এখন আইটি অর্গানাইজেশনে কি কি থাকবে, সে কথা কথা একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনে ওকে এরকম জেনারেল কিছু ইনভয়েসিং সিস্টেম আছে, বিলিং সিস্টেম আছে, সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম আছে,
হ্যাঁ, বুকিং সিস্টেম আছে, কল সেন্টার সিস্টেম আছে। এখন সেই সিস্টেম ভার্সেস আরেকটা অর্গানাইজেশন যেখানে ইআরপি তো আছেই, বড় বড় বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম আছে যেখানে কিনা হিউজ পরিমাণ ডেটা প্রসেসিং, আবার ডেটা সিস্টেম আছে যেখানে ডেটা মাইনিং করা হয়, ওয়্যার হাউজিং করা হয় ডেটা। এখন সিনারিও এতে আমি আগের যে অর্গানাইজেশন কথা বললাম ওখানে আমার ডেটা ইঞ্জিনিয়ারের কোনো প্রয়োজন নাই, এই রোলটারই কোনো প্রয়োজন নাই। বাট দ্য সিনারিও বি, যে পরের অর্গানাইজেশনটার কথা বললাম, ওখানে ডেটা ইঞ্জিনিয়ার ছাড়া চলবে না, ওখানে আমার বিজনেস অ্যানালিস্ট লাগবে, ডেটা ইঞ্জিনিয়ার লাগবে, যারা কিনা পাইথন, পাইথন বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, পাইথনের কোডিং জানবে, টেকনোলজি জানবে, কিভাবে করে ডেটা হার্নেস করতে হয়, এসকিউএল জানবে, তাই না? সো আইটি অর্গানাইজেশন উইল ডিপেন্ড অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য বিজনেস, কন্টেক্সট টু কন্টেক্সট ভ্যারি করবে, সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে। সো ম্যানেজমেন্ট অফ আইটি ফাংশনস এগেইন, যখন অর্গানাইজেশন ভ্যারি করবে, স্ট্রাকচার ভ্যারি করবে, তখন ম্যানেজমেন্ট অফ দ্য আইটি ফাংশন কিভাবে ম্যানেজ করা হবে আইটি ফাংশনটাকে, দ্যাট উইল অলসো হ্যাভ ডিফারেন্সেস। So those will have control checkpoints, those will have control objectives, which will differ from scenario to scenario. Then access to IT resources, including data and programs. Okay, same way, কি করে বিজনেস সেন্সিটিভিটির উপরে কি ধরনের সিস্টেম ইউজ করা হচ্ছে, তার আসলে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, কনটেক্সট কি, এইগুলোর উপরে বেস করে আমার অ্যাক্সেস টু আইটি রিসোর্সেস। আইটি রিসোর্সেস বলতে আইটি অ্যাসেটস, যে ইনফরমেশন অ্যাসেট, ডেটা অ্যাসেট, সিস্টেম অ্যাসেট, এই অ্যাসেট গুলা আমার রিসোর্সেস কিভাবে করে অ্যাক্সেস হবে, কিভাবে ইউজ হবে, এবং ডেটা অ্যান্ড প্রোগ্রামস গুলো কিভাবে ইউজ হবে, এই জিনিসগুলো ভ্যারি করবে। So, যেহেতু ভ্যারি করবে সেই অনুযায়ী তার কন্ট্রোল গুলো ভ্যারি করবে, জেনারেল কন্ট্রোল দিয়ে অ্যাডিকুয়েটলি চালানো যাবে না। সিস্টেমস ডেভেলপমেন্ট মেথোডোলজিস এন্ড চেঞ্জ কন্ট্রোল, ডেফিনেটলি আমার সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি আমরা যখন এইচডিএলসি আলোচনা করেছিলাম ওখানে তো দুই ধরনের সিস্টেম, একটা ছিল আমরা বি স্পোক বলছিলাম যেখানে আমরা স্ক্র্যাচ থেকে ইন্টারনাল ডেভেলপ করছি, আর একটা থেকে আমি ভেন্ডর থেকে কিনে এনে এনহ্যান্স করে ইমপ্লিমেন্ট করতেছি। So, দুই রকমের সিস্টেম, এবং বেসিক্যালি সিস্টেমটা কি ধরনের, কত বড়, তার উপরে বেস করে আমার ডেভেলপমেন্ট মেথোডোলজি মে ভ্যারি, সেই অনুযায়ী তার কন্ট্রোল চেক পয়েন্ট অ্যান্ড চেঞ্জ কন্ট্রোল। শুধু ডেভেলপমেন্ট না, ভবিষ্যতে যদি ওই সিস্টেমকে চেঞ্জ করতে হয়, হয়তো একটা ইআরপি আমি যদি এসএপি ইউজ করি, এসএপি তে যদি করে চেঞ্জ করতে হয়, আই হ্যাভ টু কল ইন দা সে কনসালটেন্ট এগেইন। বাট সেটা যদি আমার একটা বিলিং সফটওয়্যার, ছোট বিলিং সফটওয়্যার কোনো চেঞ্জ করতে হয় যেটা ইনহাউস ডেভেলপ, বা ওয়েবসাইটে কোনো চেঞ্জ করতে হয়, মেবি উইল বি ডুইং ইট আওয়ারসেলভস উইদিন দা ইন্টারনাল। এবং সেইগুলোর জন্য কন্ট্রোল অবজেক্টিভ যদি আমার ভেন্ডর আনতে হয়, তাহলে সেখানে আমার কিছু কন্ট্রোল অবজেক্টিভ থাকবে, ভেন্ডরের রেপুটেশন, ভেন্ডরের ব্যাকগ্রাউন্ড, ভেন্ডরের কমিটমেন্ট, তার আমাকে আমাকে একটা জিনিস গ্যারান্টি দিবে, তার সাথে নেগোসিয়েশন, আমার এফোর্ট ট্র্যাকিং। তো উইল বি দ্য কন্ট্রোল চেক পয়েন্টস, যেটা আমার ইন্টারনাল করতে গেলে নট রেলেভেন্ট। সো দিজ আর আইএসএস ইনফরমেশন সিস্টেম স্পেসিফিক কন্ট্রোল হয়ে যাচ্ছে। অপারেশনাল প্রসিডিউর এগেইন, সিস্টেম টু সিস্টেম অপারেশন প্রসিডিউর ডেফিনেটলি ভ্যারি করতে পারে, তাই না? একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন চলতেছে ভার্সেস একটা রিটেল অ্যাপ্লিকেশন চলতেছে, অর্থাৎ রিটেল সেলস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, একটা ব্যাংকিং কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন সিস্টেম, যেটা পার্ট হচ্ছে গিয়ে এটিএম ম্যানেজমেন্ট, যেটা পার্ট হচ্ছে মোবাইল ব্যাংকিং ম্যানেজমেন্ট। তো ওইগুলার যে অপারেশন প্রসিডিউর, আর একটা রিটেল শপের যে বিলিং সফটওয়্যার বা একটা সিস্টেম, বড় সিস্টেম চলছে, সেটার অপারেশন প্রসিডিউর উইল বি ডিফারেন্ট। তো সেই যখনই অপারেশন প্রসিডিউর ডিফারেন্ট হবে তখন কন্ট্রোলস ডিফারেন্ট হবে, কন্ট্রোল অবজেক্টিভ ডিফারেন্ট হবে। সিস্টেমস প্রোগ্রামিং এন্ড টেকনিক্যাল সাপোর্ট ফাংশনস, ডেফিনেটলি এটা আগেও যেটা আলোচনা করেছি রেলেভেন্ট, যে তার আসলে প্রোগ্রামিং, তার প্রোগ্রামিং রিলেটেড যে কন্ট্রোল গুলা, প্রোগ্রামিং রিলেটেড যে অবজেক্টিভ গুলা, সেগুলো ডিফারেন্ট হবে, কন্ট্রোল অবজেক্টিভ। টেকনিক্যাল সাপোর্ট ফাংশনের পিপল, তার যে কন্ট্রোল অবজেক্টিভ, তার যে প্রসেস উইল বি ডিফারেন্ট। দেন হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসিডিউর সেম, আমার সিস্টেম শুধু ডেভেলপমেন্ট করলেই হলো না, ইমপ্লিমেন্ট করলে হলো না, তার ইমপ্লিমেন্টেশনের আগে যে কোয়ালিটি অ্যাসুরেন্স হবে সেটাও আমার সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে। সব সিস্টেমের কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসেস একরকম হবে না। কোথাও আমার দেখা যাবে চেক লিস্ট হচ্ছে কি 150 কোশ্চেনে 150 রকমের টেস্ট করে এটাকে আমার লাইভে নিতে হবে, কোথাও আমার 3টা টেস্ট করলেই হয়ে যাবে। সো ডেফিনেটলি দ্যাট ভ্যারিস based on the size of the system, function of the system, sensitivity of the system, impact of the system. ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল, আন্ডারস্ট্যান্ডেবল, যে আমি কোনটাকে আসলে ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল আমার করতে হবে, কোনটা না করলেও চলে। সে আমার একটা সিস্টেম হচ্ছে কি যেটা আহ, যেটা কাজ করে হচ্ছে কি প্রিন্টিং ম্যানেজ করে, হ্যাঁ, প্রিন্টিং ম্যানেজ করে, অর্গানাইজেশন প্রিন্টিং ম্যানেজ করে, সব প্রিন্টার গুলো ওর সাথে কানেক্টেড। এখন ওইটাকে আমার কতটা ফিজিক্যালি সিকিউর করা প্রয়োজন ভার্সেস যেখানে আমার টোটাল ফাইন্যান্সিয়াল ডেটা থাকে সেটাকে সিকিউর করা প্রয়োজন। সো ডেফিনেটলি ইট উইল ভ্যারি।
based on information systems nature, context, and sensitivity. There's a business continuity plan, disaster recovery process. Definitely, when we read this, আমরা যখন এগুলো ডিসকাস করেছিলাম তখন আমরা কি করেছিলাম? আমরা ক্রিটিক্যাল বিজনেস গুলোকে আইডেন্টিফাই করেছিলাম। সেখানে তো ডিফারেন্স হয়ে যায় যে আমি বিসিপি করতেছি হচ্ছে ফর ক্রিটিক্যাল বিজনেস সেগমেন্টস, ক্রিটিক্যাল বিজনেস অপারেশন, নন ক্রিটিক্যাল গুলোর জন্য করছি না। দ্যাট মেক্স এ ডিফারেন্স ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে ইভেন ক্রিটিক্যাল গুলোর মধ্যে যে সিস্টেমটা হচ্ছে কি আমার 24/7 চলার কথা সেইটা ভার্সেস যেটা আমার শুধু ডে টাইমে চলার কথা সেইটা, দুইটার মধ্যে অবশ্যই প্রসেস প্রসিডিউর ইম্পর্টেন্স এন্ড মিটিগেশন অফ রিস্ক ডিফার করবে। সো এগেইন দিজ আর কন্ট্রোলস দ্যাট ডিফার্স সিস্টেম টু সিস্টেম। নেটওয়ার্কস এন্ড কমিউনিকেশনস, ডেফিনেটলি যদি কোনোটা কানেক্টেড সিস্টেম হয় তার জন্য যে কন্ট্রোল অবজেক্টিভ থাকবে, যেটা কানেক্টেড না, যেটা আইসোলেটেড, তার জন্য কন্ট্রোল অবজেক্টিভ ডিফারেন্ট হবে। Database administration, definitely depending on the sensitivity, again একই রকম প্রোগ্রামিং যেরকম ঠিক database administration depending on the sensitivity of the system, size of the system, that will vary. Protective and detective mechanisms against internal and external attacks, definitely আমার সিস্টেমের উপর ডিপেন্ড করে। এখন যদি সেটা কানেক্টেড সিস্টেম হয় তাহলে আমার প্রিভেন্টিভ সিস্টেমের মধ্যে এবং ডিটেকটিভ সিস্টেমের মধ্যে ইন্ট্রুশন প্রিভেনশন, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম লাগবে। যেটা আমার ডিসকানেক্টেড সিস্টেম, যেটা আমার আইসোলেটেড সিস্টেম, শুধু নিজের কোম্পানির ভিতরে কাজ করে, সেটার জন্য আই উইল নট দ্যাট ডিটেকশন এন্ড প্রিভেনশন সিস্টেম, রাইট? ঠিক সেরকম অনেক জিনিসের জন্য এরকম কনটেক্সচুয়ালি দিস উইল বি ফর। সো দিস আর অল সিস্টেম স্পেসিফিক কন্ট্রোলস, যেটা জেনারেল কন্ট্রোল দিয়ে পুরোপুরি কভার হয় না, বা জেনারেল কন্ট্রোলের মতো সবার জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল হয় না। So these were all kind of control objectives of information system. কোনো কোশ্চেন এখন পর্যন্ত বা বুঝতে অসুবিধা কোথাও? Great. আপনাদের লাস্ট ক্লাস জানি কবে বলছিলেন? স্যার আমাদের তো পরীক্ষা কবে? এমনিতে 31 অক্টোবর পর্যন্ত ক্লাস দিচ্ছে স্যার। ওকে, 31 অক্টোবর সময় আছে। ঠিক আছে, আমার মনে হয় এরপরে আমাদের স্যার একটা ক্লাস একটু নিব, হ্যাঁ ইনশাআল্লাহ, সেটাতে জাস্ট আমি রিভিউ করে দিব, একটু রিভিউ করে দিব। আর এটার লাস্ট অংশটুকু একটা ছোট্ট অংশ রয়ে গেছে অডিটের। অডিটেরটা আমি শিওর আপনারা নিজেরা পড়লেই বুঝবেন, ওখানে আসলে খুব টেকনিক্যাল কিছু নাই, একদমই পুরোপুরি অডিট রিলেটেড। সো আপনারা নিজেরা পড়লেই বুঝবেন, ওটা নিয়ে আমার আলোচনা খুব একটা করার কিছু নাই সেকেন্ড পার্টটুকু, সেগমেন্ট 6 এ। But still I will touch base on few things in short একটা টাইমে। বাকিটুকু টাইম আমি জাস্ট একটু রিক্যাপ করব, রিক্যাপ না, বাকিটুকু টাইম আমি স্পেন্ড করার আমার ইচ্ছা হচ্ছে কিছু কন্টেম্পোরারি টেকনোলজি টপিক নিয়ে, যেমন বিটকয়েন হোক বা ক্রিপ্টোকারেন্সি হোক, বিগ ডেটা হোক, বিগ ডেটা, দেন হচ্ছে ব্লক চেইন, দেন হচ্ছে গিয়ে এআই, এই জাতীয় জিনিস নিয়ে আমি একটু টাচ বেস করে দেবো প্রত্যেকটা কনসেপ্ট। দ্যাট ইজ মাই অবজেক্টিভ ফর দ্য লাস্ট ক্লাস ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। স্যার এটা পাইতে পারি স্যার আপনার? হ্যাঁ অবশ্যই, আমি তো এখনই পাঠিয়ে দিচ্ছি, ওই জি স্যার, ইমেইলে থ্যাংক পাঠিয়ে ইউ, দিচ্ছি। থ্যাংক ইউ, আগেরগুলো you, আপনারা পেয়েছেন তো, তাই না? জি স্যার, জি স্যার, ওকে, থ্যাংক ইউ আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে ইনশাআল্লাহ আরেকটা ক্লাসে।